সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় অনলাইন বিতর্ক প্রতিযোগিতা। আজকের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ময়মনসিংহ জেলা বনাম নেত্রকোনা জেলা। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায়। সুপ্রিয় সুধী, আপনারা জানেন বর্তমান সময়ে করোনাকালীন একটা সময় চলছে, আমাদের স্কুল কলেজগুলো বন্ধ। তারপরও আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরা যে অবসর সময়টুকু পাচ্ছে বা ঘরে বসে থেকে তাদের যুক্তির চর্চা যেন চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার একটা অংশ হিসেবে আয়োজন করছে, যেটা এখন চলছে বিভাগীয় অনলাইন বিতর্ক প্রতিযোগিতা। ধাপে ধাপে বিতর্ক প্রতিযোগিতাগুলো চলছে। আজকে হচ্ছে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্ব। আজকে বিতর্কের বিষয়টি হচ্ছে, এই সংসদ মনে করে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। আসলে আমরা জানি না করোনা পরবর্তী পৃথিবী ঠিক কতটুকু ডিজিটাল হবে কি হবে না, এই সকল কিছু আমরা জানতে পারবো আজকে যে দুইটি দল ময়মনসিংহ জেলা এবং নেত্রকোনা জেলা বিতর্কিতা রয়েছেন তারা আমাদেরকে জানাবেন। আর আমাদের মাঝে উপস্থিত বিচারকরা সেটা বিচার কার্য করে ফলাফল দিবেন, আসলেই তারা তাদের সংসদে যে প্রস্তাবটি রাখবে সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হয় কি হয় না। তো আমরা আমরা চলে যাব গার্ডেন মিটিং আমাদের করব। আজকে ক্লাস 10 এর গার্ডেন মিটিং আছে, যে একটু পরেই শুরু হবে। আচ্ছা, আমরা চলে যাব আমাদের বিতর্ক পর্বে। তার আগে আমি আমাদের মাঝে দুজন অতিথি আছেন, আমাদের অভিভাবক, আমাদের খুব প্রিয় ব্যক্তি, যারা সকল ভালো কাজে আমার পাশে, আমার বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের পাশে সবসময় ছিল, আছে, থাকবে। অভিভাবক তুল্য সেই ব্যক্তিদের আমরা আমাদেরকে সাথে পেয়েছি, অনেক ব্যস্ততার পরও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তাদের মুখে কথা শুনবো, তারা কথা বলবেন আমাদের বিতর্ক কার্যক্রম সম্পর্কে, কথা বলবেন বিতার্কিকদের সম্পর্কে, কথা বলবেন সামগ্রিক সকল বিষয়ে। আমি স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে দুজন প্রিয় ব্যক্তি উপস্থিত। আমি শুরুতেই যেতে চাই, আমি তার নামটা বলার আগে কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে, পেশায় একজন শিক্ষক হলেও উনি সবার মা। সকল শিক্ষার্থী যাকে মা বলে বুকে টেনে নেয়, শিক্ষক হিসেবে ভয়ে দূরে চলে যায় না, মা বলে ভালোবেসে কাছে টেনে নেয়, সে আমাদের প্রিয় শিক্ষক জনাব নাসিমা আক্তার ম্যাডাম, প্রধান শিক্ষক বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং উপদেষ্টা ন্যাশনাল ডিবেট ফেডারেশন ময়মনসিংহ কমিটি। আমি ম্যাডামকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ম্যাম, ভালো আছি। এখন আমরা শুনতে চাচ্ছি, বিতার্কিককে শুনতে চাচ্ছে, আজকে যারা দর্শক লাইভে দেখছেন সবাই শুনতে চাচ্ছে আপনার কথা আজকের আয়োজন উপলক্ষে, আমাদের এনডিএ ভিডিও উপলক্ষে। ম্যাম। আচ্ছা, আমি ঢুকলাম আর আমাকে বক্তব্য দিতে বলা হয়ে গেল, এটা কেমন হয়ে গেল না? ওই বাচ্চারা আছে সামনে, বাচ্চারা সবাই ম্যাম, ঠিক আছে তো না? আমি আসলে জি জি জি। মাত্র ঢুকছি। আজকের বিতর্কের যা কতজন, মানে এটা তো বিতর্ক, প্রীতি বিতর্ক না? না ম্যাম, এটা হচ্ছে বিভাগীয় একটি প্রতিযোগিতা চলছে আজকে। ময়মনসিংহ জেলা টিম এবং নেত্রকোনা জেলা টিমের বিতর্ক হচ্ছে। ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলা টিমের। জি, ময়মনসিংহ কতজন আছে? 3 জন। তিনজন। নেত্রকোনা 3 জন। জি নেত্রকোনা বিভাগীয় পর্যায়ে। জি। আচ্ছা, সবারই একসাথে দেখতে পাচ্ছি না কেন, একটু দেখি। আমি আচ্ছা, সকল অংশগ্রহণকারীদের ভিডিও চালু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আজকের এই এনডিএফবিডি এর উদ্যোগে আয়োজিত ধারাবাহিক যে বিতর্ক কার্যক্রম, তার ধারাবাহিকতে আজকে বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার মধ্যে যে বিতর্কটি আমরা একটু পরে উপভোগ করব, সেই বিতর্কের বিতার্কিকগণ এবং এই বিতর্ক যারা পরিচালনা করছেন, বিচারক আছেন, অতিথি আছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আর বিতর্ক যারা করে, তারা কিন্তু আসলে খুব যুক্তিবাদী হয় এবং সবকিছুই তারা যাচাই করে নেয়। তাদের জীবনে যে কোনো ঘটনাকে, আমার আসলে ফোনটা অফ করে দেই একটু। আমি কলেজ লাইফে বিতর্ক করতাম, একটা সময় করতাম, আমার খুব ভালো লাগে বিতর্ক দেখতে এবং বিতার্কিকদের কথা শুনতে, আমি মুগ্ধ হয়ে যাই।
আর আমার আসলে একটু পরে আরেকটা মিটিং আছে, মানে শুরু হয়ে যাবে এখনই। অভিভাবকদেরকে ডেকেছি ১০ম শ্রেণীর। আসলে আমাদের আম্মারা বাসায় বসে কিভাবে কি করছেন না করছেন এটা জানার জন্য। তো আমি একটু সময় আপনাদের সাথে থাকবো। তো নিশ্চয়ই অনেক ভালো একটা কিছু আমরা উপভোগ করব। আর আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে বিতর্ক যারা করে তারা কিন্তু যুক্তি দিয়ে সবকিছু চিন্তা করে এবং তারা তাদের ব্রেন এই মানে খুব শার্প হয় আস্তে ধীরে ধীরে তারা মানে যে তাদের যে মানসিকতা, তাদের যে বোধের জায়গাটা এটা অনেক পরিচ্ছন্ন হয়, কারণ যে কোনো কিছু কিন্তু এরা নির্বিচারে বিনা বিচারে তারা গ্রহণ করে না, তারা যাচাই করে এবং তার ব্রেনের এই যে কর্মকাঠামো, ওয়ার্কিং স্ট্রাকচারটা তাদের সেইভাবে বদলে যেতে থাকে। মানুষের যে ব্রেনের কর্মকাঠামো, ওয়ার্কিং স্ট্রাকচার সেটা একভাবে থাকে, কিন্তু সে যখন যেদিকে সে নার্সিং করে সেই দিকে সে বিকশিত হয়। যার ফলে আমি দেখেছি আমার জীবনে যারা বিতর্ক করেছে স্টুডেন্ট লাইফে তারা কিন্তু কেউ কোথাও বসে নেই এবং যে যেখানে আছে, যে ডিপার্টমেন্টে আছে তারা একটা ভালো জায়গা দখল করে আছে। আর এই বিতর্ক মানুষের ভিতরে বাচনভঙ্গি থেকে শুরু করে সবকিছু, উপস্থাপনা, বাচনভঙ্গি, যুক্তি খণ্ডন, এই সবকিছুর ভিতর দিয়ে একটা মানুষ আসলে ধীরে ধীরে অনন্য মানুষে পরিণত হতে থাকে। তো সেই অনন্য মানুষের অভিযাত্রায় আজকের বিতার্কিকদের স্বাগতম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যারা শিক্ষার্থী, বিশেষ করে এই যুক্তি তর্কের সাথে যারা আছে তারা একদিন বাংলাদেশ সহ বিশ্বকে নেতৃত্ব দেবার মতন যোগ্যতা রাখবে, তারা সেই দিকেই ধাবিত হচ্ছে। এখন আমরা যারা আছি এবং যারা এই বিতর্ক আয়োজন করেন তারা আসলে অনেক বড় একটা কাজ করে দিচ্ছেন। এটি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয় না, সেটি সবসময় ক্লাসরুমে এবং পাঠ্যপুস্তকেও হয় না। এটার জন্য যে প্ল্যাটফর্মটি আপনারা তৈরি করেছেন দেশব্যাপী, আমি অনেকগুলো বিতর্ক অনুষ্ঠান দেখেছি এনডিএফ বিডির, তো সবগুলোই আমার কাছে চমৎকার লেগেছে। আর আমি এই এনডিএফ বিডিতে যারা আছে তাদেরকে অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে আমাদের শিক্ষার্থীদেরকে মানে বিকশিত করার জন্য, তাদেরকে শক্ত করে গড়ে দেওয়ার জন্য। আমি আজকের বিতর্ক অনুষ্ঠানের সুন্দর একটা অনুষ্ঠান দেখব এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া। অনেক দূর যাবেন আপনারা, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা অনেক দূর যাবেন, আপনারা বাংলাদেশে নেতৃত্ব দিবেন, আপনারা বিশ্বে নেতৃত্ব দিবেন। আর লক্ষ্যটাকে সবসময় অনেক বড় করে দেখতে হয়। আমি সবসময় ক্লাসরুমে যেটা বলি যে বাবা, তীরটা তাক করবে গাছের সবচাইতে উঁচু ডালটার দিকে করে, তাহলে ওটা তো ছুতেই পারে, যদিও মানে একটু ফসকেও যায়, খুব কাছ দিয়ে কিন্তু তার নিচের ডালটা কিন্তু সে টাচ করবে। কিন্তু আমার তীর বা আমার লক্ষ্যটা যদি ছোট হয় তাহলে কি হবে, গাছের সবচেয়ে নিচের ডালটির দিকে যদি আমি তাক করে তীরটা ছুড়ি সেটাও না স্পর্শ করতে পারে। এই জন্য স্বপ্ন দেখতে হবে বড় করে, স্বপ্ন মানুষকে বড় করে, মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষ তার কল্পনার সমান বড়। আমাদের স্বপ্নগুলোকে বড় করে দিতে হবে, আর আমি জানি তোমরা সেটা পারবে। আর ধন্যবাদ আবারও রিমনকে আর সাথে যারা আছে, আমি সবার নাম এই মুহূর্তে, সামি আছে, সামির আমি দেখেছি কর্মকাণ্ডগুলো। আপনারা সবাই অনেক ভালো, গেস্ট হিসাবে আছেন যিনি, তাকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমি এই বলে রাখছি, বিতর্ক দেখার অপেক্ষায়। মাঝে মাঝে একটু ঢুকবো, আর পাশাপাশি আরেকটা মিটিং আমি অনলাইনে করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের সবার প্রিয় নাসিমা আক্তার ম্যাম। আপনি যুক্ত হয়েছেন। এখন স্পেশাল একটা বিষয় হচ্ছে আমাদের অতিথি যে দুইজন ব্যক্তি হচ্ছে জামালপুর জেলার কৃতি সন্তান। একজন শিক্ষকতা পেশায় সেরা হয়েছেন, আরেকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশায় সেরা হয়েছেন এবং সুনাম অর্জন করেছেন। আমরা কথা শুনলাম এখন নাসিমা আক্তার ম্যামের। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি, শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক ভালোবাসে, আমার সংগঠনকে অনেক ভালোবাসে, আমাদের সংগঠনের সকল কার্যক্রম, ভালো কাজগুলোকে পিছন থেকে শত ব্যস্ততার মাঝেও অনুপ্রেরণা দিয়ে আসে, পরামর্শ দিয়ে আসে, কিভাবে কি করা যায়। রিমন, তুমি এগিয়ে যাও, আমি তোমার ভাই হিসেবে পাশে আসি। সেই বড় ভাই আমাদের শ্রদ্ধাভাজন
উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছেন দীর্ঘদিন যাবত, আর ময়মনসিংহে আছে প্রায় 2 বছর অধিক সময় ধরে। আপনারা খেয়াল করলে দেখবেন ময়মনসিংহে মানবিক পুলিশিং এর অনন্য দৃষ্টান্ত সৃষ্টিকারী একজন ব্যক্তি, এবং করোনাকালীন সময়ে করোনা যোদ্ধা হিসেবে যিনি ছিলেন, ভূমিকা পালন করে এসছেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় জনাব শাহ কামাল আকন্দ, পিপিএম বার। উনি অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার ময়মনসিংহের দায়িত্বে আছেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন জনাব শাহ কামাল আকন্দ স্যারের কাছে। আপনি আনমিউট হয়ে নেন, মিউট হয়ে আছেন। জামিল, আমাদের গেস্ট কিন্তু মিউট হয়ে আছে, তুমি একটু বলো না। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই এনডিএফ কে এই গুরুত্বপূর্ণ সময়ে ময়মনসিংহ বিভাগীয় অনলাইন বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যিনি গেস্ট হিসেবে বক্তব্য প্রদান করলেন, আসলে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য উনি দিয়েছেন। এরপর আসলে আমার বক্তব্য ভালো লাগবে না। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের বিচারক মন্ডলীর দায়িত্বে যারা আছেন, এবং ধন্যবাদ দিতে চাই যারা আজকের এই বিতার্কিক ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার উপস্থিত সকল উপভোগকারী সদস্যদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে বর্তমান কোভিড-19 করোনা ভাইরাস সংক্রমণের আমাদের সারা বিশ্বকে স্তম্ভিত করে ফেলেছিল। আমরা অনেক চিন্তিত হয়েছিলাম, আমরা অনেক আতঙ্কিত হয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে যোগাযোগ, কারোর সাথে কোনো যোগাযোগ হয়তো আর হবে না, এরকম আমাদের ভিতরে অনেক কাজ করেছে। কিন্তু যার কথা না বললেই না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ডিজিটাল বাংলাদেশের নির্মাণ করেছেন, তার কারণেই আজকে আমরা এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পেরেছি, যার কারণে আমরা আজকে এই বিতর্ক প্রতিযোগিতাও অনলাইনে দেখার সুযোগ পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। আসলে এই বিতর্ক সর্বক্ষেত্রে বিতর্ক, আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আপনি যদি কোনো নিজস্ব কোনো সিদ্ধান্ত নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার মনের ভিতরে সুপ্ত মন কিন্তু দুটি কাজ করে, নেগেটিভ পজিটিভ দুটি কাজ করে। সেটাও কিন্তু একটা মনস্তাত্ত্বিক বিতর্ক। আমি মনে করি সামাজিক পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিটা ক্ষেত্রে যে বিতর্কের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই মূলত সফল বয়ে আনে। আজকে আমাদের মাঝে যে বিতার্কিক গণ উপস্থিত আছেন, আমি মনে করি প্রত্যেকে মেধাবী। আমি কিন্তু বিতর্ক প্রতিযোগিতা আমার খুব প্রিয় একটি প্রোগ্রাম, আমি নিয়মিতই দেখি। ওদের বক্তব্য শুনে মনে হয় আসলে আমরা কিছুই জানি না। আজকে যারা অংশগ্রহণ করছেন, আমি আশা করি তাদের সাবলীল এবং গঠনমূলক যৌক্তিক বক্তব্যে আমাদের ছাত্রদের মেধার বিকাশ ঘটবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে এটা বলতে চাই, বর্তমান এই বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের সর্বক্ষেত্রে পারিবারিক বিরোধ বাড়ছে, মানুষের ধৈর্যচ্যুতির কারণে কিছু কিছু অপরাধ সংঘটিত হচ্ছে। আপনারা দেখছেন নোয়াখালীতে কিছু 42 দিন পর একটি ঘটনা পুলিশের নজরে আসছে। আমি সবার কাছে আশা করব, এই ধরনের কোনো অপরাধ কারো নজরে আসলে সাথে সাথে বাংলাদেশ পুলিশের নিকটস্থ ইউনিটকে জানাবেন এবং বাংলাদেশ 999-কে আপনি জানাবেন। এটি আমার এই পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আপনাদের প্রতি অনুরোধ। সবিশেষ আজকের এই অনুষ্ঠানের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় শাহ কামাল স্যার আমাদের মাঝে যুক্ত হয়েছেন। আসলে সবসময় আমরা পুলিশ আমাদের বন্ধু, আমরা সবসময় পুলিশের সহযোগিতা চাই, ইনশাল্লাহ পাবো। যেহেতু কামাল স্যার যুক্ত আছেন
ময়মনসিংহ জেলা ইউনিটে গোয়েন্দা বিভাগে আপনারা যে কোনো সময় ময়মনসিংহে বা ময়মনসিংহের পার্শ্ববর্তী জেলা হয়ে যে কোনো সময় যে কোনো বিপদে ওনার সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন। আশা করি অন্যান্য ইউনিটের চেয়ে অনেক আন্তরিকতার সাথে অনেক ভালো সেবা আপনি পাবেন। এই বিশ্বাস আমার আছে, সেই নিশ্চয়তা আমি দিতে পারি। কারণ আমি যতটুকু কামাল স্যারকে চিনি, যতটুকু পাশে পেয়েছি, যতটুকু মানুষের সাথে মানবিকতা দেখিয়েছে, এটা অনন্য একটি দৃষ্টান্ত তৈরি করেছেন উনি। অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথি মহোদয়কে। আমরা এখন চলে যাব বিতর্কের মূল পর্বে। বিতর্কের শুরুতে আমি পরিচয় করে দিতে যাচ্ছি আজকের বিতর্কে যারা বিচারক হিসেবে এবং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন বি.এম. আফসান আক্তার অ্যানি, সাবেক সভাপতি নয়াকিক এবং কো-চেয়ারম্যান এনডিএবিডি। অ্যানি ভাই, কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আসসালাম আসসালামু আলাইকুম আর ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু সংশোধনী ছিল। ওটা হচ্ছে নৈয়ায়িক, যার মানে দাঁড়ায় হচ্ছে বিতার্কিক। মানে বিতার্কিকের একটা সংস্কৃত শব্দ হচ্ছে নৈয়ায়িক, এবং এটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতর্ক সংগঠন। জি এই আরকি। হুম, জি, ধন্যবাদ। ধন্যবাদ। অ্যানি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিতর্কে। আরো একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মাসুদ পারভেজ অভি, সিনিয়র শিক্ষক, সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ, ঢাকা এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক এনডিএফবিডি। আমি কে স্বাগত জানাচ্ছি অভিকে। অভি, আমায় শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রিমন ভাই, শুনতে পাচ্ছি। অনেক অনেক ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। বিচারক হিসেবে আরো একজন আমাদের সাথে যুক্ত আছেন আবু বকর সিদ্দিক আকাশ। উনি সাবেক সভাপতি ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ এবং টেলিভিশন বিতার্কিক। আমি তাকেও স্বাগত জানাচ্ছি। আমরা এখন চলে যাব বিতর্কে। বিতর্কে অংশগ্রহণ করছে ময়মনসিংহ জেলা, যারা সরকারি দল হিসেবে আজকে বিতর্ক করবে, এবং নেত্রকোনা জেলা বিরোধী দল হিসেবে বিতর্ক করবে। আমি বিতার্কিকদের নাম বলছি। ময়মনসিংহ জেলার বিতার্কিক হিসেবে বিতর্ক করবে প্রধানমন্ত্রী, দায়িত্ব পালন করবে এম সোহানুর রহমান সামি। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আজকের সংসদে তানজিল আহমেদ তালুকদার। সাংসদ হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাতুল ফেরদাউস ইসরাত। আর নেত্রকোনা জেলা, যারা বিরোধী দল হিসেবে আজকে এই ছায়া সংসদে বিতর্ক করবে, বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ইশতিয়াক ফারদিন। উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন হৃদয় হাসান রাফি এবং সাংসদ হিসেবে দায়িত্ব পালন করবেন রোমন হাসান। সুপ্রিয় সুধী, আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিতর্ক মঞ্চে। আর আমি ছোট্ট করে জানিয়ে দিচ্ছি আজকের এই বিতর্ক এবং আমাদের পুরো আয়োজনটিতে মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে বার্তা24.com, ময়মনসিংহ হেডলাইন এবং রেডিও 19। প্রচার হচ্ছে এই তিনটি এই মাধ্যমে, এবং আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বিতর্কে পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের প্রিয় বড় ভাই বি.এম. আফসান আক্তার অ্যানি ভাইকে। অ্যানি ভাই। অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের বিতর্কের যে বিষয়টি সেটি হচ্ছে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। আসলে আমরা এভাবে বিতর্ক করব এটি কখনোই ভাবিনি করোনা আসার আগে। তো আ আগে যেভাবে আমরা বিতর্ক করতাম, বিতর্ক করার পরিমাণ তার চাইতে বহু গুণে বেড়ে গিয়েছে। তো শিক্ষার্থীরা বিপুল উৎসাহে আ বিতর্ক করার সুযোগ পাচ্ছে। চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো আজকের যে বিতর্কের বিষয়টি ছিল যে এই সংসদ মনে করে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। আমি বিতর্কের নিয়ম কানুন সম্পর্কে একটু বলতে চাই। এটি সংসদীয় বিতর্ক এবং সময় থাকবে গঠনমূলক পর্বে ৫ মিনিট। ১ম মিনিটে একটি সতর্ক সংকেত, ৪র্থ মিনিটে সতর্ক সংকেত এবং ৫ম মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। পয়েন্ট তুলতে হবে ১ম মিনিটের পরে এবং ৪র্থ মিনিটের সংকেত পড়ার আগে। আ এরপরে হচ্ছে আ বা যুক্তি খণ্ডন পর্বে আ ২ মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে অ্যা ১ মিনিটে একটি সতর্ক সংকেত এবং ১.৫ মিনিটে একটি সতর্ক সংকেত বাজানো হবে। আর আ অবশ্যই উম যুক্তি খণ্ডন পর্বে কোনো পয়েন্ট অফ ইনফরমেশন তোলা যাবে না। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের বিতর্কের নিয়ম সম্পর্কে বিতার্কিকদের, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। এরপরেই আমরা বিতর্কের মূল সেশনে ঢুকে যাব। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি আ কারোর কোনো প্রশ্ন নেই। আমরা বিতর্ক শুরু করব।
বিতর্কের শুরুতেই আমরা ফ্লোর প্রদান করব এই সংসদের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী আজকের যে বিষয়টি উত্থাপন করতে যাচ্ছে সেটি হচ্ছে এমন, করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। প্রধানমন্ত্রীকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি মাননীয় স্পিকার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি আপনার বক্তব্যটি শুরু করুন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। করোনা ভাইরাসের সংক্রমণে পৃথিবী ছিল স্তম্ভিত, মানবজাতি হয়ে পড়েছিল অসহায় এবং ভীত সন্ত্রস্ত। এ যাবৎকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে 10 লক্ষাধিক মানুষের প্রাণহানি হয় মাননীয় স্পিকার, বাংলাদেশে যার সংখ্যা প্রায় 5,500। তবে অন্ধকারের পরেই আলোর রেখা দেখা যায়। সারা পৃথিবীর মতো বাংলাদেশেও করোনা সংক্রমণের পাশাপাশি জনমধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার, সেটিও দিন দিন হ্রাস পাচ্ছে। তাই এখনই সঠিক সময় করোনা পরবর্তী সময়ে বিশ্ব নিয়ে ভাববার এবং সে বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার সক্ষমতা অর্জন করা মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, আজ আপনার অনুমতি ক্রমে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ রক্ষার্থে আজকের এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে, এই সংসদ মনে করে যে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। মাননীয় স্পিকার, আজকের আলোচনাটি হবে ভবিষ্যৎ একটি বিষয়কে কেন্দ্র করে, যেখানে আমরা আমাদের অতীত এবং বর্তমান সময়ের আলোকে ভবিষ্যৎ পৃথিবী কেমন হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি যদি এই সংসদে গৃহীত হয়, তবে সেই ভবিষ্যৎ ডিজিটাল পৃথিবীর চ্যালেঞ্জগুলো কিরকম হবে এবং সেটি মোকাবেলায় আমাদের সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশ গঠনের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেটি মোকাবেলায় বাংলাদেশ সরকার সকল কার্যক্রম গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, অধিবেশনের প্রথমে গুরুত্বপূর্ণ শব্দগুলো সংজ্ঞায়নে চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদ বলতে আমরা বোঝাচ্ছি বাংলাদেশের জাতীয় সংসদকে। আজকের পৃথিবীর সকল দেশ নিয়ে আলোচনা করা হবে মাননীয় স্পিকার, তবে যেহেতু আজকের এই বিষয়টি বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে এই সংসদে উত্থাপন করা হয়েছে, তাই মাননীয় স্পিকার, আজকে আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে বাংলাদেশের ডিজিটালাইজেশন। করোনা বলতে মাননীয় স্পিকার আমরা বোঝাচ্ছি গত 8 ডিসেম্বর 2019 সালে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া প্রাণঘাতী ভাইরাসটি, যেটি গত 10 মাসে সমগ্র পৃথিবীতে ব্যাপক প্রাণহানি ঘটায় এবং মাননীয় স্পিকার জনমনে আতঙ্ক সৃষ্টি করে। মাননীয় স্পিকার, করোনা পরবর্তী পৃথিবী হলো এমন একটি সময় যখন করোনা ভাইরাস পৃথিবী থেকে নির্মূল হবে, অথবা সকলের শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হবে, অর্থাৎ হার্ড ইমিউনিটি তৈরি হবে মাননীয় স্পিকার, অথবা করোনা ভাইরাসের ভ্যাকসিন সর্বসাধারণ নিকট সহজলভ্য হবে। অর্থাৎ মাননীয় স্পিকার, করোনা ঝুঁকি থেকে যখন পৃথিবী সম্পূর্ণরূপে মুক্ত হবে, সেই সময়টিকে আমরা করোনা পরবর্তী পৃথিবী বলছি। মাননীয় স্পিকার, ডিজিটাল শব্দের আক্ষরিক অর্থ যাই হোক না কেন, প্রাযুক্তিক ক্ষেত্রে ডিজিটাল শব্দটির অর্থ হলো সহজ, সঠিক ও দ্রুত পদ্ধতি। অর্থাৎ মাননীয় স্পিকার, কোনো সেক্টর ডিজিটাল হওয়া বলতে আমরা বুঝি সেটি আগের তুলনায় সহজ হবে, সঠিক হবে এবং দ্রুততর সময়ের মাধ্যমে শেষ করা সম্ভব। তথ্য প্রযুক্তির এই যুগে ডিজিটালাইজেশনের সহায়ক হিসেবে কাজ করে ইন্টারনেট, কেননা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোনো একটি সেবা সঠিকভাবে দ্রুততর সময়ের মাধ্যমে প্রদান করা সম্ভব। আর সেই ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি এবং প্রাযুক্তিক জ্ঞান মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, সর্বোপরি এটি বলা যায় যে পৃথিবী আরো বেশি ডিজিটাল তখনই হবে যখন ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাবে, উন্নত প্রযুক্তির ডিভাইস সহজলভ্য হবে এবং মানুষের মধ্যে প্রাযুক্তিক জ্ঞান বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাই আজকে যদি বিরোধী দল তাদের এই সংসদে তাদের অবস্থানটি টিকিয়ে রাখতে চায়, তাহলে তাদের প্রমাণ করে যেতে হবে যে করোনা পরবর্তী সময়ে পৃথিবীতে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বাড়বে না, ডিভাইসের সহজলভ্যতা হারাবে এবং মানুষের মধ্যে প্রযুক্তি জ্ঞানও স্থিতিশীল থাকবে মাননীয় স্পিকার। না হলে আজকের এই সংসদে তাদের অবস্থানটি খারিজ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আজ আমি বিভিন্ন দেশের সরকারি সেবাসমূহ কিভাবে ডিজিটাল হচ্ছে সেটি নিয়ে আলোচনা করব। মাননীয় মন্ত্রী কর্পোরেট সেক্টরের ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা করবেন এবং সর্বশেষ মাননীয় স্পিকার, মাননীয় সাংসদ দেশের শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্য খাতে ব্যাপক ডিজিটালাইজেশনের কথা আলোচনা করবেন এবং দলীয় সমন্বয় সাধনের মাধ্যমে আশা করি এটি প্রমাণে সচেষ্ট হবে যে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। মাননীয় স্পিকার, করোনা মহামারীর প্রথম ধাক্কাটি কিন্তু চীনকে সামলাতে হয়েছে। কঠোর লকডাউন মেনে চলার ফলে আজকে চীনে প্রাণহানির সংখ্যা কম। এই লকডাউনে চীন সরকার তাদের জনগণের কাছে খাবার এবং দৈনন্দিন ব্যবহার্য বস্তু পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করেছিল মাননীয় স্পিকার। যে বিষয়টি মাননীয় স্পিকার এখনো চীনের জনসাধারণ ব্যবহার করছে লকডাউনের পরবর্তী সময়ে মাননীয় স্পিকার, অর্থাৎ তারা ডিজিটাল পদ্ধতি উদ্ভাবনের পরে কিন্তু সেটি থেকে পিছিয়ে আসেনি মাননীয় স্পিকার, এবং সেটিকে আরো আধুনিক করার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এখন আসি আমাদের দেশের ক্ষেত্রে।
মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমার দেশে লকডাউন পরবর্তী সময়ে এখন পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে 52% টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, যা আগে ছিল মাননীয় স্পিকার মাত্র 24%। ই কমার্সের সম্প্রসারণ ঘটছে মাননীয় স্পিকার বাংলাদেশে, শিক্ষা ব্যবস্থা আধুনিক হচ্ছে, অনলাইন ক্লাস সম্প্রসারিত হচ্ছে, স্বাস্থ্য খাত ডিজিটাল হচ্ছে মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে হটলাইন চালু করেছে মাননীয় স্পিকার, টেলিমেডিসিনের গ্রহণের সংখ্যা বাড়ছে মাননীয় স্পিকার, ঘরে বসে চাকরি করার সুযোগ তৈরি হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই যে আমাদের অভ্যস্ততা তৈরি হচ্ছে প্রযুক্তির সাথে, এই অভ্যস্ততা কি করোনা চলে গেলে নিমিষে শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার? সেটি কিন্তু কখনোই না মাননীয় স্পিকার, বরং এই অভ্যস্ততা আরো বাড়বে মাননীয় স্পিকার, এবং ডিজিটালাইজেশনের পথে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো মাননীয় স্পিকার। আর তাই মাননীয় স্পিকার, করোনা পরবর্তী পৃথিবী এখনের পৃথিবীর চেয়ে আরো বেশি ডিজিটাল হবে, আর তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ রক্ষার্থে মাননীয় স্পিকার আজকের এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে, তার জোর দাবি জানাচ্ছি এবং শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ উপস্থিত সকলকে। অসংখ্য ধন্যবাদ। আমি সকলকে অনুরোধ জানাবো, আপনাদের বক্তব্য চলার সময়ে আপনারা আপনাদের ভিডিও ক্যামেরাটি অন করবেন। এ পর্যায়ে আমি চলে যাব বিরোধী দলীয় নেতার কাছে তাদের বক্তব্য উপস্থাপনের জন্য। বিরোধী দলীয় নেতা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাকে কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আপনি বক্তব্য শুরু করতে পারেন। ভিডিও ক্যামেরাটি সম্ভব হলে অন করবেন। দুঃখিত মাননীয় স্পিকার, আমাদের এখানে আলো স্বল্পতার কারণে ভিডিও ক্যামেরাটি অন করা যাচ্ছে না। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, বক্তব্য শুরু করুন। বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের মহান ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী কর্তৃক এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি হচ্ছে, এই সংসদ মনে করে করোনা পরবর্তী পৃথিবী হবে আরো বেশি ডিজিটাল। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, মাননীয় প্রধানমন্ত্রী সংজ্ঞান করে গেলেন, সেখানে করোনা পরবর্তী পৃথিবীতে সংজ্ঞানটি করে গেলেন, সেটি আমরা মেনে নিচ্ছি না। কারণ করোনা পরবর্তী পৃথিবী বলতে মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যখন সম্পূর্ণরূপে করোনা নির্মূল হবে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা বাস্তব চিত্রটি যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে করোনা পরবর্তী পৃথিবীর হচ্ছে সেই পৃথিবী যেখানে করোনা কালে যে সকল সংকট আমরা মুখোমুখি হয়েছি এবং যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, সেই ক্ষতিগুলো যখন মেরামত করব, সেই সময়টা হচ্ছে করোনা পরবর্তী পৃথিবী। আমরা একটা দশক বাদ দিয়ে কিন্তু মাননীয় স্পিকার আমরা ভবিষ্যৎ চিন্তা করতে পারি না। অবশ্যই আমাদের সেই দশকটাকে কাউন্ট করতে হবে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তারপর তিনি ডিজিটালাইজেশনের যে সংজ্ঞাটা করলেন এবং সেই ডিজিটালাইজেশনের ব্যাখ্যাতে তিনি যে কথাগুলো বললেন সবগুলো কথা ছিল মাননীয় স্পিকার এক পেশে। তিনি বলে গিয়েছিলেন যে ট্রেনের টিকিটের কথা, টেলিমেডিসিনের কথা মাননীয় স্পিকার, এবং তিনি প্রেক্ষাপটটা টেনেছেন বাংলাদেশের। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে টেলিমেডিসিন এবং ট্রেনের টিকিট কেনার যে বাস্তবতাটা সেটা একটু লক্ষ্য করুন মাননীয় স্পিকার। যেখানে মাননীয় স্পিকার বাংলাদেশের 80% হ্যাঁ, পয়েন্ট অফ প্রিভিলেজ উত্থাপন করুন। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন যে আমি করোনা পরবর্তী পৃথিবী বলতে এমন একটি পৃথিবী বুঝিয়েছে যেখানে সম্পূর্ণরূপে করোনা মুক্ত হবে। মাননীয় স্পিকার, আমার সংজ্ঞানটি ছিল এরকম, যেখানে সম্পূর্ণরূপে করোনা মুক্ত হবে, অথবা মাননীয় স্পিকার আমাদের বডিতে হার্ড ইমিউনিটি গঠিত হবে, অথবা মাননীয় স্পিকার করোনা ভাইরাসের ভ্যাকসিন সহজলভ্য হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ভ্যাকসিন সহজলভ্য হতে আমরা জানি যে আর 1 থেকে 1.5 বছরের বেশি সময় লাগার কথা না, কিন্তু তিনি উল্লেখ করে গিয়েছেন যে এক দশক পার হয়ে আমরা ভবিষ্যৎ চিন্তা করছি মাননীয় স্পিকার। আচ্ছা শোনেন, আমি বলি, তিনি আসলে আপনার কথাকে কোনোভাবে মিসকোট করেননি। তিনি আপনার সংজ্ঞানটি মেনে নেননি। তিনি সংজ্ঞানটাকে নিজের মতন করে আবার নতুন করে করেছেন যে আসলে শুধুমাত্র করোনা ঝুঁকি মুক্ত হলে বা করোনা শেষ হয়ে গেলেই যে করোনা পরবর্তী পৃথিবী শুরু হবে, তিনি এটি বোঝাতে চাননি। তিনি নতুন করে বোঝাতে চাচ্ছেন যে সংকটগুলো যেগুলো তৈরি হবে সেগুলো সম্পূর্ণ মোকাবেলা করবেন। এখানে আমার মনে হয় না মিসকোট হয়েছে। আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনি যে বলেননি এটা বলছেন না, আপনি বলেছেন, কিন্তু আপনার সাথে তিনি একমত নন। আমি পয়েন্টটি নিচ্ছি না। আমি বক্তব্য শুরু করার জন্য বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, তিনি ট্রেনের টিকিট এবং টেলিমেডিসিন এবং ঘরে বসে চাকরির কথা যেটি বলে গেলেন মাননীয় স্পিকার, সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু বাস্তবসম্মত সেটি একটু লক্ষ্য করুন। যেখানে বাংলাদেশের 80% মানুষের ল্যাপটপ কেনার মতো সক্ষমতা নেই, সেখানে টেলিমেডিসিন এবং ঘরে বসে চাকরি করার যে কথাটি তিনি বলে গেলেন সেটি কিন্তু মাননীয় স্পিকার সম্পূর্ণভাবে অমূলক। শুধুমাত্র আমরা জানি ডিজিটালাইজেশনের সংজ্ঞানে যদি আমরা যাই, তাহলে ডিজিটালাইজেশন বলতে বোঝায় একটি দেশের সকল মানুষকে নিয়ে গঠিত একটা ব্যবস্থা মাননীয় স্পিকার। যেখানে দেশের 80% মানুষ সেই ডিজিটালাইজেশনের মধ্যে থাকবে না, তখন মাননীয় স্পিকার সেটা ডিজিটালাইজড হয় কিভাবে সেটি আমাকে একটু বুঝিয়ে যাবেন।
আমি অনুরোধ রেখে যাচ্ছি মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আমরা মনে করি করোনা পরবর্তী সময়টা হবে মূলত মাননীয় স্পিকার ক্ষতিগ্রস্ত দেশ মেরামতের একটা সময় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সময় আমাদের করোনা কালে যে সকল অর্থনৈতিক ভাবে আমরা যে পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় বিরোধী দলীয় নেতা। একটু পরে নিচ্ছি মাননীয় স্পিকার, আমরা করোনা কালে যে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি সেই ক্ষতিগুলো কাটিয়ে ওঠাই হবে আমাদের করোনা পরবর্তী সময়ের প্রধান এজেন্ডা মাননীয় স্পিকার। আরো বেশি ডিজিটালাইজেশন নয় মাননীয় স্পিকার, ডিজিটালাইজেশনের কথাটি যখন উঠে এসেছে মাননীয় স্পিকার, তখন সেখানে যোগ করতে মাননীয় স্পিকার বিশ্বের উন্নয়নশীল এবং অনুন্নত যতগুলো দেশ রয়েছে অধিকাংশ দেশই মাননীয় স্পিকার ডিজিটালাইজেশনের আওতায় এখন পর্যন্ত আসেনি মাননীয় স্পিকার। সেইখানে কিভাবে করোনা সংকটে যেখানে অর্থনৈতিকভাবে ওই দেশগুলি ইতিমধ্যে মাননীয় স্পিকার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো কিভাবে আরো বেশি ডিজিটালাইজেশনের পথে যায় মাননীয় স্পিকার, সেটি কিন্তু চিন্তার বিষয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন অর্থনৈতিক অবস্থা কাটিয়ে ওঠাটাই হবে আমাদের করোনা পরবর্তী প্রধান এজেন্ডা। এখন মাননীয় স্পিকার, আমাদের গবেষকরা ধারণা করছেন যে করোনা পরবর্তী যে সময়টা সেখানে ভয়াবহ বিশ্ব মন্দা দেখা দিতে পারে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় গবেষণায় দেখা গেছে যে বিশ্ব অর্থনীতির অবস্থা করোনা পরবর্তী সময় কি হবে সেটাই হচ্ছে মাননীয় স্পিকার সবচেয়ে বড় দুশ্চিন্তা, ডিজিটালাইজেশন নয় মাননীয় স্পিকার। অনেকের ধারণা যে মহামারীটা হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু এটা করতে গিয়ে বিশ্ব অর্থনীতি যে মারাত্মক ক্ষতির মধ্যে দিয়ে গেছে এবং সেটি কাটাতে মাননীয় স্পিকার বহু বছর লেগে যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন গত 2 মাসে বিশ্ব অর্থনীতিতে যেটি ঘটেছে সেটির একটা চার্ট দেখে না যায় মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মার্চের প্রথম সপ্তাহ থেকে বিশ্বের প্রায় সব প্রধান অর্থনীতিতে বিরাট পয়েন্ট অফ ইনফরমেশন মাননীয় বিরোধী দলীয় নেতা। জি বলেন। জি, আপনি কিছুক্ষণ আগে বলে গেলেন যে বাংলাদেশের 80% মানুষ ডিজিটালাইজেশন থেকে দূরে রয়েছে, যেখানে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় 9,05,00,000, যেটি বাংলাদেশের জনসংখ্যার প্রায় 60%। এক্ষেত্রে আপনার মতামত কি? ইন্টারনেট ব্যবহার করাটা কিন্তু ডিজিটালাইজেশন না, ডিজিটালাইজেশন একটা সামগ্রিক বিষয় এবং একটা চলমান বিষয়। আপনি যেখানে বলে গেলেন যে টেলিমেডিসিনের কথাটা, আদৌ কি বাংলাদেশের মানুষ টেলিমেডিসিনের সুবিধা পাচ্ছে কিংবা পেলেও কত শতাংশ মানুষ পাচ্ছে সেটা এখানে ম্যাটার করে। যেখানে অধিকাংশ মানুষ যদি সেই ডিজিটালাইজেশন আওতায় না আসে তাহলে সেটাকে আমি ডিজিটালাইজেশন মানতে পারি না। ডিজিটালাইজেশন হবে সম্পূর্ণ একটি দেশের মানুষদেরকে নিয়ে একটি সামগ্রিক ব্যবস্থা। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। মাননীয় স্পিকার, যেটি বলছিলাম মাসের প্রথম সপ্তাহ থেকে বিশ্বের প্রায় প্রধান অর্থনীতি বিরাট ধরনের ধস নেমেছে, যেখানে 2008 সালে যে আর্থিক সংকট ঘটেছিল অর্থাৎ মন্দা, সেই মন্দা থেকে এই করোনা কালে যে ক্ষতি হয়েছে সেটিকে বিশাল বড় ধরনের ক্ষতি বলে ভাবা হচ্ছে এবং 1930 দশকে যে মহামন্দার সূচনা হয়েছিল সেটি থেকেও বড় ক্ষতির সম্মুখীন হয়েছে পৃথিবী এমনও ধারণা করছে। মানে এই ধরনের একটি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত অবস্থায় এর পরবর্তী সময়ে যেখানে কিনা প্রত্যেকটি দেশ রিকুপ করতে চাইবে অর্থাৎ নিজেদের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে চাইবে, সেই অবস্থাটাতে মাননীয় স্পিকার কিভাবে ডিজিটালাইজেশনকে আরো জোরদার করা যায় মাননীয় স্পিকার, এটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার দলের ব্যাখ্যা করে যেতে হবে মাননীয় স্পিকার। যুক্তরাষ্ট্রের কথা যদি চিন্তা করি মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ মাননীয় স্পিকার বেকারত্ব 20% ছাড়িয়ে যেতে পারে এই ধরনের একটি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভ মানচিন মাননীয় স্পিকার। আজ যুক্তরাষ্ট্রের মতো একটা উন্নত দেশের বাস্তবতা যখন এরকম, যেখানে যুক্তরাষ্ট্র এরকম একটা অবস্থার মধ্যে অর্থনৈতিক সংকটে পড়ে যায়, সেখানে বাংলাদেশ এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং অনুন্নত যতগুলো দেশ আছে তাদের বাস্তবতা কিন্তু মানুষ ভিন্ন। সুতরাং আমরা মনে করি করোনা পরবর্তী পৃথিবী কখনোই ডিজিটালাইজেশনের আরো বৃদ্ধি করতে পারবে না, কারণ আমরা দেখতেছি যে করোনা পরবর্তী পৃথিবীটা আসলে কি ডিজিটালাইজেশনের পথে একটা বিরাট ধরনের বড় বাধা মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার আমরা মনে করি যে করোনা পরবর্তী পৃথিবী আরো ডিজিটাল নয়, বরং করোনা পরবর্তী পৃথিবী তার যে ইতিমধ্যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কাটিয়ে ওঠার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নেবে মাননীয় স্পিকার, ডিজিটালাইজেশন নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মন্ত্রী, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার বক্তব্য শুরু করুন এবং আপনার ভিডিও ক্যামেরাটি সম্ভব হলে অন করুন। নেটের একটু প্রবলেম থাকার ফলে আর কি আচ্ছা, ঠিক আছে, শুরু করুন। ক্যামেরাটা অন করা যাচ্ছে না, সেজন্য আমি দুঃখিত। জি জি জি, শুরু করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমার মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করে গেছেন তা হচ্ছে এই সংসদ মনে করে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। মাননীয় স্পিকার, আমি প্রস্তাবের পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, ইতিহাস বলে যতবার দেওয়ালে পিঠ ঠেকেছে মানুষের ততবারই ঘুরে দাঁড়িয়েছে মানুষ। মাননীয় স্পিকার, ঠিক তেমনি আজকে এই করোনা কালীন সময়ে মাননীয় স্পিকার, আমরা করোনার পূর্বে তৃতীয় তিনটি বিশ্ব শিল্প বিপ্লব আমরা দেখেছি মাননীয় স্পিকার, 3টি বিপ্লব দেখেছি মাননীয় স্পিকার পৃথিবীতে মাননীয় স্পিকার। এখন যে চতুর্থ শিল্প বিপ্লবটি হচ্ছে সেটি হচ্ছে ডিজিটাল বিপ্লব।
এই বিপ্লবে আমাদের জীবনধারা, কাজকর্ম, চিন্তা চেতনা থেকে রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থায় সবকিছু পরিবর্তন হওয়ার কথা গাণিতিক হারে। চলমান বিশ্ব সভ্যতায় কাঙ্ক্ষিত চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে ফিউচারিস্টদের যত প্রকার ভাবনা ছিল, কোভিড-19 সব হিসাব নিকাশ নতুনভাবে করতে বাধ্য করেছে। মাননীয় স্পিকার, করোনা পরবর্তী পৃথিবীতে ডাটা ও সেন্সর বেসড ইনক্লুসিভ ভবিষ্যৎ এভাবে ত্বরান্বিত হবে, সেটা শুধু ফিউচারিস্টরা নয়, সায়েন্স ফিকশনের গল্পকাররাও বোধ করি স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু মাননীয় স্পিকার, তা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় বিরোধী দলের নেতা বলে গেলেন যে ডিজিটাল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া যদি ডিজিটালাইজেশন না হয়, তাহলে মাননীয় স্পিকার ঠিক কোন মাপকাঠিতে উনি ডিজিটালাইজেশন বৃদ্ধি পেয়েছে বলে বা ডিজিটালাইজেশন হয়েছে বলে মনে করেন, তা উনি পরিষ্কার করে যাননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা আজকে দেখতে পাই যে ওয়ার্ক এট হোম, করোনা পরিস্থিতিতে মানুষ করোনার কারণে মাননীয় স্পিকার বাহিরে যখন যেতে পারেনি, তখন ওয়ার্ক এট হোম পদ্ধতি, কাজের যে পদ্ধতিগত পরিবর্তন, সেটা অনুসরণ করেছে, ঘরে থেকে কাজ করেছে মাননীয় স্পিকার। এটার ফলে আমরা দেখেছি যে ঘরে থেকে আমাদের ইন্টারনেট সেবা থেকে শুরু করে আমাদের মোবাইল কোম্পানি থেকে শুরু করে মাননীয় স্পিকার আজকে ই কমার্স বলেন, ই শপিং বলেন, যোগাযোগের ক্ষেত্রে রাইড অ্যাপ বলেন, আজকে মাথার শ্যাম্পু থেকে পায়ের নেল পালিশ পর্যন্ত সবকিছু মাননীয় স্পিকার করোনাকালীন সময় হোম ডেলিভারি দেওয়া হয়েছে। এগুলো কি মাননীয় স্পিকার ডিজিটালাইজেশন নয়? মাননীয় স্পিকার, ফ্রিল্যান্সিং এ আমাদের দেশের সম্ভাবনাময় হাজার হাজার তরুণ লক্ষ কোটি টাকা মাননীয় স্পিকার যে ইনকাম করছে, এই যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে, মাননীয় স্পিকার, এটা কি করোনা পরবর্তী সময়ে ওনারা ছেড়ে দিবেন? অবশ্যই না, এই কাজ অব্যাহত থাকবে এবং তা বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, এই যে করোনা পূর্বের সময় চেয়ে করোনার কালীন সময়ে বৃদ্ধি পেয়েছে ফ্রিল্যান্সিং এবং করোনা পরবর্তী সময় সেটা অব্যাহত থাকবে, এই জায়গাটাতে মাননীয় স্পিকার আমাদের প্রস্তাব গৃহীত হওয়ার যোগ্যতা রাখে। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবকে আমাদের কোন জায়গায় সেটা বুঝতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, করোনা পূর্ববর্তী সময়ে চেয়ে যদি করোনা পরবর্তী সময়ে একজন মানুষ অধিক ডিজিটাল হয় মাননীয় স্পিকার, 1% মানুষ যদি ইন্টারনেটের সুযোগের ভেতরে আসে মাননীয় স্পিকার, বৃদ্ধি পায় মাননীয় স্পিকার, তাহলে আমাদের প্রস্তাবটি গৃহীত হওয়ার যোগ্যতা রাখে। মাননীয় স্পিকার, আজকে হোমমেড ফুড মাননীয় স্পিকার, আজকে আমাদের মাননীয় স্পিকার যে গৃহিণীরা ঘরে বসে মাননীয় স্পিকার নিজেদের হাতে খাবার তৈরি করে তার ডেলিভারির মাধ্যমে বিভিন্ন বাসায় পৌঁছে দিচ্ছে, ই কমার্সের একটি অন্তর্ভুক্ত মাননীয় স্পিকার, সেটা তো অব্যাহত থাকবে মাননীয় স্পিকার। করোনা পরবর্তী সময়ে মাননীয় স্পিকার তারা অবশ্যই এটা ছেড়ে দিবে না মাননীয় স্পিকার। ঠিক এই জায়গাটায় মাননীয় স্পিকার আমরা ডিজিটাল হয়েছি মাননীয় স্পিকার। আজকে ডিজিটাল মার্কেটিং আজকে ছাড়িয়ে যাচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং কে মাননীয় স্পিকার। আজকে অনলাইনে পেমেন্ট হচ্ছে মাননীয় স্পিকার। জীবনে যে মানুষটা মাননীয় স্পিকার বিকাশ, ডাচ বাংলা কিংবা ওই অনলাইন পেমেন্টে গ্রহণ করেনি মাননীয় স্পিকার, আজকে সেই মানুষটাও করোনা পরিস্থিতিতে হাতে টাকা বহন না করে অনলাইনে পেমেন্ট করছে। এই জায়গাটায় মাননীয় স্পিকার ঠিক কিভাবে আমাদের বিরোধী দল মাননীয় স্পিকার বিরোধিতা করছে এই প্রস্তাবের যে ডিজিটাল হয়নি, তা আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, আজকে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য আফতাবুল ইসলাম যখন বলেন যে করোনা পরবর্তী পরিবর্তনগুলো বাস্তব এবং আর্থিক পরিষেবাকে ডিজিটালাইজেশনের দিকে আমাদের অগ্রসর হতে হবে, এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংকগুলি দ্বারা রিটার্নে জমা দেওয়ার যে ডিজিটালাইজড জমা গ্রহণের আহ্বান জানান, তারপরও মাননীয় স্পিকার আমাদের বিরোধী দল ঠিক কিভাবে ডিজিটালাইজেশন গুলো অস্বীকার করছেন, তা আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, আমরা আজকে ডিজিটালের মাননীয় স্পিকার, আজকে যদি আমাদের বিরোধী দল লক্ষ্য করে মাননীয় স্পিকার, করোনা পূর্ববর্তী সময়ে গ্রামে গঞ্জে 80 একজন মানুষ মাননীয় স্পিকার যে ডিজিটাল মাধ্যমে কোরবানির যে জমজমাট হাট, সেটা নিয়ে হাসি ঠাট্টা করতো, কিন্তু মাননীয় স্পিকার এই করোনা পরিস্থিতিতে সেই 80 বছরের বৃদ্ধ মানুষটি কিন্তু মোবাইলের স্ক্রিনে মাননীয় স্পিকার কুরবানির গরু দেখে তারপর ক্রয় করেছে। ঠিক এই জায়গাতে আমরা মাননীয় স্পিকার ডিজিটাল হয়েছে। এখন মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে করোনা পরবর্তী সময় সেগুলো অব্যাহত থাকবে কি থাকবে না। এখন মাননীয় স্পিকার, যদি সেগুলো অব্যাহত নাও থাকে, তাহলে মাননীয় স্পিকার আমরা মাননীয় স্পিকার যে এই যে করোনা পরিস্থিতিতে মানুষ ডিজিটাল হয়েছে, এই যে আমরা মাননীয় স্পিকার করোনা পরবর্তী সময়ে অনলাইনে ডিবেট করিনি, এখন করছি, এর কিভাবে ঢুকতে হয়, কিভাবে অ্যাপস ব্যবহার করতে হয় শিখেছি, সেই প্রযুক্তিগুলো নিশ্চয়ই ভুলে যাব না আমরা। পরবর্তী কোনো প্যান্ডামিক সময় সেগুলো এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হলে আমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারবো। এই যে প্রযুক্তি লব্ধ জ্ঞানটা আমরা অর্জন করেছি, সেটার মাধ্যমে আমরা ডিজিটালাইজড হয়েছি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার কোভিড-19 পরিস্থিতিতে ভার্চুয়াল জীবন, নিয়ন্ত্রিত অফিস সংস্কৃতি, সামাজিক দূরত্ব বজায় রেখে ভিডিও কনফারেন্সিং, ই লার্নিং, ই টিচিং, ই বিজনেস, ই কমার্স, ই শপিং, ই কমিউনিকেশন, ই গভর্নেন্স, ই হেলথ, ই টেলিমেডিসিন, মাননীয় স্পিকার টেলিকনসালটেন্সি, ভার্চুয়াল আড্ডা, ভার্চুয়াল মিটিং, ভার্চুয়াল মনিটরিং সহ অনলাইন ভিত্তিক কর্মকাণ্ড করোনা উত্তর পৃথিবীর শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, উৎপাদন। মাননীয় স্পিকার, আমি 15 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। এই প্রত্যেকটি বিষয়কে মাননীয় স্পিকার আজকে ইতিহাস প্রমাণ করে প্রতিটি বৈশ্বিক মহামারী পৃথিবীর মানুষের জন্য একটি সম্ভাবনা নিয়ে এসেছে, পৃথিবীকে সার্বিকভাবে বদলে দিচ্ছে। আজকে কোভিড-19 পরিস্থিতি, হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা বাধ্য হয়েছি ব্যবহার করতে, কিন্তু 6 মাস ব্যবহারের ফলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি
যে করোনা পরবর্তী সময় ডিজিটাল হবে, করোনা পরবর্তী সময় মাননীয় স্পিকার চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার উন্মোচন হবে, সৌভাগ্যের সিংহদুয়ার খুলে যাবে এবং 15 সেকেন্ড বাংলাদেশ সময় শেষ। ডিজিটালাইজড হবে মাননীয় স্পিকার। তাই আমরা মনে করি এই সংসদে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে কি যাবে না সেই প্রশ্নে আজকের এই অসংখ্য সংসদের ধন্যবাদ। প্রস্তাবটি গৃহীত হওয়ার শতভাগ যৌক্তিকতা রাখে। তাই এই সংসদের জন্য এই অসংখ্য প্রস্তাবটি ধন্যবাদ। গৃহীত করা হয়, সেজন্য জোর দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিরোধী দলীয় উপনেতা। মাননীয় স্পিকার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, বক্তব্য শুরু করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে আমাকে বক্তৃতা প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত বিলটি হচ্ছে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। ময়লা হাতে ওকে যেন ছুস না ওরে মন, পৃথিবীর গভীরতর অসুখ এখন। হ্যাঁ মাননীয় স্পিকার, অনেক বছর আগে বিখ্যাত পরিচালক তপন সিংহ তার একটি ছবির পোস্টারে এই লাইনটি লিখে গিয়েছিলেন, কিন্তু কে জানতো এই লাইনটি বাস্তবেই ফিরে আসবে। মাননীয় স্পিকার, আমাদের এই সুন্দর পৃথিবীতে মাননীয় স্পিকার সত্যি আমাদের পৃথিবীর অসুখ এখন, যে অসুখটির নাম করোনা ভাইরাস। গত ডিসেম্বর থেকে শনাক্ত হওয়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে 10 লাখের অধিক ব্যক্তি। মানে স্পিকার, আমি আক্রান্তের সংখ্যাটা এই কারণে বলছি ব্যাপকতা বোঝাতে। সারা বিশ্বে যেখানে মানুষের মৃত্যু নিয়ে হাহাকার করছে, থমকে গেছে সারা বিশ্বের অর্থনীতি, সেখানে প্রতিপক্ষ বন্ধুগণ আপৎকালীন সংস্কারের কথা না বলে কিভাবে ডিজিটাল শব্দটিকে সামনে আনে তা আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণাপত্রে বলা হয়েছে শুধু করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের 1 মিনিট। 15% মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে অবস্থান নিয়েছে। সূত্র কালের কণ্ঠ। অন্যদিকে ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন বলছে করোনার প্রভাবে বিশ্ব বাণিজ্যের পরিমাণ 13 থেকে 32% কমতে পারে এবং অর্থনীতির এই প্রভাব কাটিয়ে উঠতে 2021 সালে পুরোটাই ব্যয় করতে হতে পারে। মানে স্পিকার, এই যখন আমাদের রিপোর্ট, এই যখন আমাদের প্রতিবেদন, সেখানে আমরা ডিজিটাল শব্দকে সামনে কর্তৃপক্ষের সামনে কিভাবে আনছে তা আমার বুঝে আসে না। আমরা পুরো পৃথিবী এখন সংস্কার মনোযোগ দিই। মানে স্পিকার, মানে স্পিকার উপরে তথ্য ধারাবাহিকতা বলতে চাই, করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে না, বরং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ সংস্কারের দিকে মনোযোগ হবে। মানে স্পিকার, করোনা পরবর্তী এই সময় রাষ্ট্রগুলোর প্রধান কাজ হবে তাদের দেশের যে মানুষটি না খেয়ে আছে, রাষ্ট্রের যে মানুষটি কর্মহীনতার ফলে জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে, সেই মানুষটির মুখে খাবার তুলে দেওয়া। মানে স্পিকার, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী একটা কথা বলে গেলেন টেলিমেডিসিনের কথা। মানে স্পিকার, টেলিমেডিসিন বলতে চাই, প্রতিপক্ষের বন্ধুগণ লক্ষ্য করে শুনুন। আপনার একটু ভাবুন তো, আজকে আপনার ঘরে খাবার নেই, আপনার এই মুহূর্তে আপনার বন্ধু 5 জিবি ডাটা উপহার দিয়েছে। এখন আপনার কোনটি প্রয়োজন মানে স্পিকার? 5 জিবি ডাটা নাকি করে খাবার? অবশ্যই খাবার। আর করোনা পরবর্তী পৃথিবী সে মানুষের খাবার নিশ্চিত করবে, করোনা পরবর্তী পৃথিবী সে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করবে, করোনা পরবর্তী পৃথিবী সাংস্কৃতিক বিষয় নিশ্চিত করে। মানে স্পিকার, আপনার ঘরে যখন খাবার না থাকবে, আপনার মোবাইলে ডাটা থাকবে। মাননীয় উপনেতা, পয়েন্ট অফ ইনফরমেশন। মানে স্পিকার, আপনি লক্ষ্য করুন মানে স্পিকার, আপনার ঘরে খাবার নেই, আপনি কিভাবে জুম অ্যাপে মিটিং করে আপনি আপনার ক্ষুধা নিবারণ করুন মানে স্পিকার? এটা তো অবশ্যই না মানে স্পিকার। মানে স্পিকার, লক্ষ্য করুন, আমাদের প্রতিপক্ষের বন্ধু এই বলে গেলেন যে ঘরে বসে আজকাল দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আপনি একটি পয়েন্ট অফ ইনফরমেশন গ্রহণ করতে পারেন। জি বলুন। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে করোনা পরবর্তীতে প্রধান সরকারের কাজ হবে যে মানুষটি না খেয়ে আছে তার মুখে খাবার তুলে দেয়। আপনি কি মনে করছেন এই করোনা পরিস্থিতিতে অনেক মানুষ না খেয়ে আছেন? অবশ্যই অবশ্যই স্পিকার, আপনার রাজ্যে বলতেছে আমাদের প্রতিপক্ষের বন্ধু হচ্ছে কথাটি বললেন, তিনি হয়তো পত্রিকা পড়েন না মানে স্পিকার। পত্রিকা পড়লে আজকে ভারতের বিভিন্ন মাধ্যম কি বলছে, ভারতের আনন্দবাজার পত্রিকা কি বলছে, আনন্দবাজার পত্রিকা বলছে করোনায় ত্রাণ সাহায্য নিতে গিয়ে হুড়োহুড়িতে একজন পায়ের নিচে চাপা পড়ে মারা গিয়েছে মানে স্পিকার। মানে স্পিকার, সেই মানুষটি মূল্য কিসের জন্য? তাকে পৃথিবী থাকার অধিকার ছিল না? অবশ্যই ছিল। ত্রাণ আনতে গিয়েছিল মানে স্পিকার। এই ত্রাণ আনতে গিয়ে যখন পায়ের নিচে চাপা পড়ে একজন মানুষ মারা যায়, তাহলে কি আপনি বলবেন না দেশে খাদ্য স্পিকার, মানে স্পিকার অর্ডার উত্থাপন করুন। হ্যাঁ, অর্ডার উত্থাপন করুন। হ্যাঁ, মাননীয় স্পিকার, আমার হচ্ছে এই সংসদ সংজ্ঞায়নে আমি করেছিলাম যে আজকে আমরা বাংলাদেশের সংসদে অবস্থান করছি এবং পুরো পৃথিবী নিয়ে আলোচনা হলেও আজকে আমাদের ডিজিটালাইজেশন এবং আলোচনার কেন্দ্রবিন্দু হবে মাননীয় স্পিকার বাংলাদেশ প্রেক্ষাপট। তিনি মাননীয় স্পিকার ভারত এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির কথা বেশি ফোকাস করার মাধ্যমে মাননীয় স্পিকার তিনি আমার কথাটিকে ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আচ্ছা, আপনার কি কোনো ব্যাখ্যা আছে উপনেতা? মাননীয় স্পিকার, উনি বলেছিলেন বাংলাদেশকে উনি অবশ্যই প্রাধান্য দিয়ে কথা বলবেন, তার মানে এই না যে আমরা বিশ্বের উদাহরণ দিতে পারবো না মাননীয় স্পিকার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনি স্পষ্ট করে বলেছিলেন যে
আমরা বাইরের উদাহরণ হিসেবে পেশ করতে পারবো, তবে মানে অর্থাৎ আপনার যুক্তিগুলো হবে বাংলাদেশ নিয়ে। যেহেতু উনি উদাহরণ হিসেবে টেনে নিয়েছেন, আমি আপনার পয়েন্টটি নিচ্ছি না। হ্যাঁ, বক্তব্য চালিয়ে যান। জি জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, করোনা পরবর্তী কাজটা ঠিক কি হবে? করোনা পরবর্তী ঠিক কাজ এটাই হবে মাননীয় স্পিকার, যেন প্রতিটি মানুষ তার ঘরে খাবার পায়, প্রতিটি মানুষ তার মানবাধিকার আওতায় কাজ করতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপট আমার কি বলছে? বর্তমান প্রেক্ষাপট বলছে আমাদের অর্থনৈতিক মুক্তি প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপট আরো বলছে যে সেন্টার ফর পলিসি যে বলছে 15% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। সেই দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষগুলোকে কিভাবে পুনর্বাসন করা যায়, কিভাবে সামনে আনা যায় মাননীয় স্পিকার, সেটার দিকে লক্ষ্য থাকবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সে 15% দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষগুলোকে যদি একটি মোবাইল ফোন তুলে দেওয়া হয়, তারা তাদের চাহিদা মিটবে না মাননীয় স্পিকার। সে 15% মানুষের হাতে খাবার তুলে দিতে তাদের চাহিদা মিটবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাই বলছি করোনা পরবর্তী পৃথিবী সবার প্রথম কাজ হবে আমাদের সমাজ সংস্কারের কাজ করা, অর্থনৈতিক সংস্কারের কাজ করা, এবং আমাদের চারপাশে যে মানুষগুলো আছে, চারপাশে যে অসহায় মানুষগুলো আছে তাদের দিকে লক্ষ্য করা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর আমি আরো কিছু জরিপ তুলে ধরতে চাই। জরিপ হচ্ছে এরকম যে করোনা পরবর্তী পৃথিবী বিভিন্ন পত্রিকা তাদের শুরু তুলে ধরছে যে বেকারত্বের সংখ্যা মাননীয় স্পিকার বৃদ্ধি পাচ্ছে। তো বেকারত্বের সংখ্যা হ্রাস পাওয়ার জন্য আমাদের কি করতে হবে মাননীয় স্পিকার? অবশ্যই আমাদের বেকারত্বের সংখ্যা যেন হ্রাস করা যায় সেদিকে মনোযোগ হতে হবে মাননীয় স্পিকার। একটা বেকার ছেলের হাতে একটি ল্যাপটপ আপনি পাবেন না মাননীয় স্পিকার। আর যার হাতে ল্যাপটপ আছে সে নিশ্চয়ই কোনো কাজে যুক্ত আছে মাননীয় স্পিকার। যার হাতে ল্যাপটপ নিয়ে আপনার আমাদের প্রতিপক্ষের বন্ধুগণ এটাও বলেন যে ল্যাপটপের মাধ্যমে কাজ হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এটাও দেখতে পাচ্ছি মোবাইলের কারণে মাননীয় স্পিকার ক্লাস করতে পারছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কত শতাংশ মানুষ জুম ব্যবহার করছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, শুধুমাত্র গুটি কয়েক ইয়া দ্বারা মাননীয় স্পিকার বুঝায় না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আহ্বান জানাবো সরকারি দলের সংসদ সদস্যকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সরকার দলীয় সাংসদ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার বক্তব্য শুরু করুন। আমি মহাপৃথিবী বলছি, আজ আমার কাছে কোনো শব্দ নেই, আজ আমার কাছে কোনো কবিতা নেই। আজ মানুষ উন্নত, দেশ ডিজিটাল, শহরের দূষণ কম, পশু পাখিরা তাই আজ বেশ খোশ মেজাজ। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। বলছিলাম করোনা পরিস্থিতির কথা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ফলে আজ অবরুদ্ধ পুরো পৃথিবী। এই পরিস্থিতিকে কেন্দ্র করে আজকের এই মহান সংসদে উত্থাপিত বিতর্কের বিষয়, এই সংসদ মনে করে যে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। সঙ্গত কারণে প্রস্তাবটি সমর্থন করছি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অর্পিত দায়িত্ব শিক্ষা ক্ষেত্রে ও স্বাস্থ্য খাতে ডিজিটালাইজেশন প্যারামিটার দুটি যথাযথ তত্ত্ব ও যুক্তির সাহায্যে ব্যাখ্যার মাধ্যমে আজ প্রমাণ করে যাবই যে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। তবে প্রথমে বিরোধী দলে কিছু যুক্তি খণ্ডাতে চাই। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা বললেন ডিজিটালাইজেশন এমন একটি চলমান ব্যবস্থা যেখানে 80% মানুষকে ডিজিটাল হতে হবে। মাননীয় স্পিকার, শিক্ষা ক্ষেত্রে যা আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে এখন অনলাইন শিক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সুতরাং আমরা বলতেই পারি মাননীয় বিরোধী দলীয় নেতার যুক্তিটি সঠিক ছিল না। পরবর্তীতে উনি আবারও বললেন টেলিমেডিসিন বাংলাদেশে সক্রিয় না। এই কথাটি শুনে আমি অন্তত এটা বলতে পারি যে মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। হ্যাঁ, উত্থাপন করুন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমাদের সরকার দলীয় সাংসদ যে কথাটি বললেন এইমাত্র, টেলিমেডিসিন, আমি নাকি বলেছি যে টেলিমেডিসিন ব্যবস্থা সক্রিয় না। মাননীয় স্পিকার, আমি কখনো বলিনি টেলিমেডিসিন ব্যবস্থা সক্রিয় না। আমি বলেছিলাম যে টেলিমেডিসিন যে ব্যবস্থাটা সেটা দেশের সিংহভাগ মানুষের অভিগম্যতা নেই, সেটা বলেছিলাম আমি মাননীয় স্পিকার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনি পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করেছেন। এটি আসলে অর্ডারের আওতায় পড়ে না। আপনি প্রিভিলেজ তুললে আমরা বিবেচনা করতাম। আমি পয়েন্টটি গ্রহণ করছি না। হ্যাঁ, আমি সাংসদকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য চালিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পরবর্তীতে বিরোধী দলীয় উপনেতা এসে বলে গেলেন যে বর্তমানে মোবাইলের কারণে অনেক শিক্ষার্থী ক্লাস করতে পারছে না যাদের কাছে মোবাইল নেই। অথচ মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমার সরকার যে শিক্ষার্থীদের কাছে মোবাইল নেই তাদেরকে ক্লাস করার জন্য প্রণোদনা দিয়েছেন। মাননীয় স্পিকার, এবারে আমি চলে যাচ্ছি আমার প্যারামিটার ব্যাখ্যায়।
মাননীয় প্রধানমন্ত্রী তার সংজ্ঞানে যেমনটি বলে গিয়েছিলেন, পৃথিবী ডিজিটাল হবে যখন দেশের ব্যক্তি পর্যায় থেকে সকলেই ডিজিটাল হবে, অর্থাৎ সকলেরই প্রযুক্তিক ক্ষেত্রে পদচারণা থাকতে হবে, ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকতে হবে, যার অনেকাংশে সহজেই সম্ভব হয়েছে এই করোনা পরিস্থিতিতে। জি মাননীয় স্পিকার, সত্যতা যাচাইয়ের জন্য কিছু পরিসংখ্যান উত্থাপন করছি। লক্ষ্য করুন, গত ডিসেম্বরে বাংলাদেশে ইন্টারনেট ইউজারের সংখ্যা ছিল প্রায় 10 কোটি। শুধু সেপ্টেম্বরে তা বৃদ্ধি পেয়েছে 19,69,000। বিআরটিসি এর প্রকাশিত তথ্য মতে বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা হয়েছে 16,69,89,000। মাননীয় স্পিকার, এখানে কি আজকের উত্থাপিত প্রস্তাবটি প্রমাণিত হয়ে যায় না যে করোনা পরবর্তীতে পৃথিবী আরো ডিজিটাল হবে? কেননা করোনা পরবর্তীতে এই মানুষগুলো করোনা পরিস্থিতিতে অর্জিত সহজ উন্নত প্রাযুক্তিক জ্ঞান, ডিজিটাল সুবিধা কখনোই ভুলে যাবে না বা ত্যাগ করবে না। যেমন মাননীয় স্পিকার, সাঁতার শেখা বা সাইকেল চালানো শেখার ব্যাপারটি যা একবার মানুষ আয়ত্ত করতে পারলে কখনোই ভুলবে না, এই ব্যাপারটিও ঠিক তেমন মাননীয় স্পিকার। এছাড়াও মাননীয় স্পিকার, আগে শিক্ষাক্ষেত্র এতটাও ডিজিটাল ছিল না যা করোনা পরবর্তীতে হবে। আমরা হাতে গোনা 2টি অনলাইন প্রতিষ্ঠানের নাম জানতাম যারা শিক্ষা নিয়ে কাজ করতো, 10 মিনিট স্কুল, আমার পাঠশালা। কিন্তু মাননীয় স্পিকার, করোনা পরিস্থিতিতে তৈরি হয়েছে শত শত শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে, পছন্দের শিক্ষকের ক্লাস করছে ঘরে বসেই। এখন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল রয়েছে। প্রতিটি শিক্ষক এখন অনলাইনে ক্লাস নিচ্ছেন, ইন্টারনেট ব্যবহার করছেন, ঘরে বসে গুরুত্বপূর্ণ মিটিং করছেন। গ্রাম অঞ্চলেও এখন ঘরে ঘরে ইন্টারনেট, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করছে। মাননীয় স্পিকার, যা কিছুদিন আগেও ছিল এক অকল্পনীয় ব্যাপার। মাননীয় স্পিকার, শুরুর দিকে বলেছিলাম বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আজ অবরুদ্ধ পুরো পৃথিবী, কিন্তু মাননীয় স্পিকার, সবকিছু থমকে গেলেও শিক্ষা ব্যবস্থা কিন্তু থেমে যায়নি। পুরো উদ্যমে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন এবং শিক্ষার্থীরা ক্লাস করছেন। আর মাননীয় স্পিকার, আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। মাননীয় স্পিকার, বর্তমানে যে প্রজন্মের কাছে ইন্টারনেট নতুন ছিল তারাও কিন্তু আজ তথ্য প্রযুক্তির সান্নিধ্যে, তারা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে শপিং করছে, চিকিৎসা সেবা নিচ্ছে, প্রতিদিনের খবর জানতে পারছে। মাননীয় স্পিকার, করোনা পরবর্তীতে এত সব সুযোগ সম্ভাবনা কি বিলীন হয়ে যাবে? না, বরং আরো ডিজিটাল হবে বিশ্ব, কেননা তথ্য প্রযুক্তির সাহায্যে সবকিছু সহজভাবে করা যায়, মানুষ তা জানতে শিখেছে। মাননীয় স্পিকার, এবারে স্বাস্থ্য খাতে ডিজিটালাইজেশন প্যারামিটারটি নিয়ে বলবো। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে মাত্র 2টি উদাহরণই যথেষ্ট। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে টেলিমেডিসিন সেবা সম্পর্কে আমরা সবাই জানি, যেমনটি বিরোধী দলীয় নেতা বলছিলেন যে তেমন সক্রিয় না। কিন্তু মাননীয় স্পিকার, ঢাকা সামরিক হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু ছিল, রোগীদের কাছে ল্যাপটপ পাঠিয়ে চিকিৎসকেরা ভার্চুয়ালি চিকিৎসা করতেন। এছাড়াও কিন্তু মাননীয় স্পিকার, ঢাকা ডক্টর নামে একটি অনলাইন সংস্থায় ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন ডাক্তার ঘরে বসে সারা বাংলাদেশে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন, যা ডিজিটালাইজেশনের আওতাভুক্ত। করোনা পরবর্তীতে এই ব্যবস্থাগুলো অব্যাহত থাকবে, কেননা আমাদের প্রকল্পটি এরকমই ছিল যে 21 সালের মধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপায়িত হবে। মাননীয় স্পিকার, এবারে চলে যাচ্ছি দলীয় সমন্বয় পর্বে। মাননীয় স্পিকার, প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপিত প্রস্তাবের গুরুত্বপূর্ণ শব্দগুলোর যথাযথ সংজ্ঞায়ন করে গিয়েছেন, আর দলীয় অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যার জন্য বিষয়টিকে 4টি প্যারামিটারে ভাগ করে আমাদের উপর দায়িত্ব অর্পণ করে গিয়েছেন, এবং সেই সাথে তিনি সরকারি কাজে তথ্য প্রযুক্তি নামক প্যারামিটারটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। পরবর্তীতে মাননীয় মন্ত্রী এসে তার অর্পিত দায়িত্ব কর্পোরেট সেক্টরের ডিজিটালাইজেশন প্যারামিটারটি যথাযথ তথ্য ও যুক্তির সাহায্যে ব্যাখ্যা করে আমাদের অবস্থান আরো সুদৃঢ় করে গিয়েছেন। সবশেষে আমি সাংসদ হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব শিক্ষা ক্ষেত্রে ও স্বাস্থ্য খাতে ডিজিটালাইজেশন প্রমাণ করতে সক্ষম হয়েছি যে করোনা পরবর্তীকে মনে করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন এই সংসদে তাদের নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে হলে বিরোধী দলকে প্রমাণ করতে হবে করোনা পরবর্তীতে পৃথিবীতে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা বাড়বে না, ডিভাইসের সহজলভ্যতা হারাবে এবং মানুষের প্রাযুক্তিক জ্ঞানও বৃদ্ধি পাবে না। বিরোধী দল এখনো সুস্পষ্ট কোনো যুক্তি বা ব্যাখ্যা দিতে পারেনি, আশা করি দিয়ে যাবেন, অন্যথায় এই সংসদে আজকের উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হবে। তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা বিরোধী দলীয় সাংসদকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য শুরু করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে, প্রস্তাবটি হলো এই সংসদ মনে করে যে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমাদের বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা প্রথমেই বলে গিয়েছেন যে করোনাই পরবর্তী পৃথিবী, মানে করোনা ভাইরাস যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কাজটা কি হতে যাচ্ছে সেই অবস্থায় তিনি ব্যাখ্যা দিয়ে গেছেন যে করোনা পরবর্তী পৃথিবীতে আমাদের দেশগুলো বা বিশ্ব যে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে মেরামত বা সংস্কার করতে হবে।
সেই মেরামত বা সংস্কারগুলো হচ্ছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অর্থাৎ হচ্ছে মৌলিক অধিকারের যে নিশ্চয়তা সেটা করতে হবে। যেখানে প্রথম বক্তা খুব সুন্দরভাবে বর্ণনা করে গিয়েছেন যে প্রযুক্তির মাধ্যম বৃদ্ধি হয়েছে। তারপর হচ্ছে 52% মানুষ টিকিট কিনতে পারছে অনলাইনে। টেলিমেডিসিনের ব্যবহার হয়েছে, কিন্তু কি বিষয়টা হচ্ছে কি যে টেলিমেডিসিনের যে ব্যাপারটা বা হচ্ছে যে 52% মানুষ যে অনলাইনে টিকিট কিনতে পারছে, এই উন্নয়নটা কি আসলে কি সমতলে হয়েছে? গ্রামের একজন মানুষ কি বাড়িতে বসেছে কি এই টেলিমেডিসিনের সেবাটা নিতে পারছে? অর্থাৎ কি যে যে উন্নয়নটা সমতলে হচ্ছে না, সেটাকে আমরা ডিজিটাল আওতায় আনছি না। অর্থাৎ এটা হচ্ছে একটা ক্লাস, যারা উচ্চবিত্ত ছিল তারা উপরে উঠে যাচ্ছে, যারা সমাজের নিচের জায়গাটাই ছিল তারা কিন্তু তাদের সেই জায়গাতেই রয়ে যাচ্ছে। অর্থাৎ সমাজের একটা অংশকে রেখে অপর একটা অংশ যখন উপরে উঠে যায় তখন সেটা সামগ্রিক অর্থে ডিজিটালাইজেশন হতে পারে না। পরিচয় নিচ্ছি। আবার দ্বিতীয় বক্তা সুন্দরভাবে বলে গেলেন যে মাথার শ্যাম্পু থেকে পায়ের নেল পলিশ পর্যন্ত আমরা অনলাইন থেকে কিনতে পারছি। এই যে ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, আমি আবারও বলছি যে এই উন্নয়নটা কিন্তু সমতলে না। আমাদের দেখতে হবে যে উন্নয়নটা কি সমতলে হচ্ছে। যেমন আপনি ধরেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আছে, অর্থাৎ মানে কি আমরা সবাই পরিচয় নিচ্ছি। এই যে আমরা পড়াশোনা করতে পারছি, এটা হচ্ছে আমাদের একটা উন্নয়নের ধাপ, ঠিক আছে। কিন্তু যে ওই যে আপনার অনলাইন অর্ডার বা অনলাইন কেনাকাটা কিন্তু সবার জন্য না, যেটা সবার জন্য না সেটা হচ্ছে ডিজিটালাইজেশন হতে পারে না। সেটা একটা ক্লাস উপরে উঠে যাচ্ছে আর একটা ক্লাস নিচেই থেকে যাচ্ছে। পয়েন্ট অফ ইনফরমেশন পরিচয় নিচ্ছি। আবার তৃতীয় বক্তা আবার বলে গিয়েছেন যে প্রণোদনার কথা, যে অনলাইন শিক্ষা ব্যবস্থা আরো কার্যকর করার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। কিন্তু সেই প্রণোদনা ডিসেম্বরে করোনা শুরু হয়েছে, এখন হচ্ছে অক্টোবর মাস, অক্টোবর পর্যন্ত কি প্রণোদনা কজন স্টুডেন্ট পেয়েছে অনলাইন ক্লাসের জন্য? আমরা তো এই ঘটনা পর্যন্ত জানি যে অনলাইন ক্লাস করতে না পেরে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। এটা কেমন ধরনের ডিজিটালাইজেশন, যেখানে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে হয়? মাননীয় স্পিকার, এটা আজকে আমাদেরকে ভাবিয়ে তোলে। মাননীয় স্পিকার, তারা সবাই গতানুগতিক ধারা অনুসারে বলে গিয়েছেন যে অনলাইন ক্লাস, টেলিমেডিসিন, তারপর হচ্ছে পেমেন্ট, কিন্তু যে ভবিষ্যৎ এগুলো হচ্ছে আমাদের ছিল একটা ক্লাস, এটা ইতিমধ্যে ব্যবহার করে আসছে। কিন্তু করোনা পরবর্তী পৃথিবীতে তারা নতুন একটা ডিজিটালাইজেশনের নীল নকশা তারা সম্পূর্ণভাবে দিতে ব্যর্থ হয়েছে। আপনার ইনফরমেশনটি স্যার, আপনার ইনফরমেশনটি। মাননীয় সাংসদ, আপনি শুধুমাত্র সমতলে, জি মাননীয় সাংসদ আপনি বলেছেন শুধুমাত্র সমতলে ডিজিটালাইজেশন হয়েছে। পাহাড়ে, আমি এখন প্রশ্ন করছি আপনাকে, পাহাড়ে যে শিক্ষার্থীটি রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা সরকারের যে উচ্চ বিদ্যালয়, সেটার সে কি অনলাইন ক্লাস করছে না? সে কি টেলিভিশনে দেখছে না? পাঠ গ্রহণ করছে না? উত্তর দিবেন আশা করি। আমি আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি বারবারই বলে যাচ্ছি যে একটা শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারলো এটার মানে এটা না আপনার সমগ্র বাংলাদেশ অর্থাৎ সমগ্র বিশ্বটা ডিজিটালাইজেশন হয়ে গেল। আপনার দেখতে হবে যে অনলাইন ক্লাস করতে পারছে, বিপরীত পক্ষে একটা শিক্ষার্থী অনলাইন ক্লাস না করতে পেরে আত্মহত্যা করছে, এই ঘটনাটা আপনার দেখতে হবে। আমি এবার বিবিসির রিপোর্ট দেখাচ্ছি। বিবিসির রিপোর্ট, তারা বলেছে সারা বিশ্বে করোনা পরবর্তী সময়ে বেকার হবে কোটি কোটি যুবক। আবার প্রথম আলো 20 আগস্ট তাদের হচ্ছে রিপোর্ট দিয়েছে, করোনা পরবর্তী সময়ে কর্মসংস্থান হারাবে বাংলাদেশের 5 লক্ষাধিক যুবক। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী করোনার সময়ে কর্ম হারিয়েছে প্রায় 66% মানুষ। বিশ্ব অর্থনীতির গতি ফিরতে সময় লাগবে আরো 5 বছর। এই যে আমাদের সময়টা, যে সময়টার মধ্যে আমরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে গুছিয়ে শেষ করব, সেইখানে কিভাবে আমরা ডিজিটালাইজেশনের পথটা বেছে নিব তারা কিন্তু স্পষ্ট করেনি। তারা বারবার একটা কথা বলে গেছে, টেলিমেডিসিন, পেমেন্ট, তারপর হচ্ছে অনলাইন ক্লাস, গুগল মিট, ডিবেট করতে পারলাম অনলাইন ক্লাসে, এইগুলাই কি আপনাদের হচ্ছে ডিজিটালাইজেশনের উদাহরণ? এগুলো আছে, একটা ক্লাস ব্যবহার করে যাচ্ছে। কিন্তু গ্রামের ছেলেটি, যে গ্রামের কৃষকটি, যে কৃষকটি বাড়ি জমিতে চারা রোপণ করার জন্য তার কি ধরনের কৃষি তথ্য পাওয়া দরকার সেই সেবাটি নিতে পারছে না, বন্যায় জমি তলিয়ে যাওয়ার জন্য তাকে কোন ধরনের ধান রোপণ করতে হবে সেই সেবাটি পাচ্ছে না, এটা কোন ধরনের ডিজিটালাইজেশন? বা এই ডিজিটালাইজেশনটাকে আপনারা ভবিষ্যতে কি রূপ দিবেন সেটা কিন্তু একবারও স্পষ্ট করেনি। এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা জায়গা। এটা হচ্ছে আমি দলীয় সমন্বয়ে চলে গেছি, যেখানে প্রথম বক্তা খুব স্পষ্ট ভাষায় বক্তব্য চালিয়েছিলেন যে প্রযুক্তির মাধ্যমে হচ্ছে অনলাইন ক্লাস করতে হবে। সেখানে আমার বিরোধী দলীয় নেতা বলে গিয়েছিলেন যে একজন শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে হবে না, এটা দেখতে হবে উন্নয়নটা সমতলে হয়েছে কিনা। যেখানে দ্বিতীয় বক্তা মাথার শ্যাম্পু থেকে পায়ের নেল পলিশ পর্যন্ত টেনেছিলেন বা একটা শ্রেণীর উপরে উঠার কথা বলেছেন, সেখানে আমার দলের উপনেতা এসে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেছেন যে নেল পলিশটা একজন মানুষের চাহিদা না, একজন মানুষের চাহিদা হচ্ছে সে খেয়ে পরে বেঁচে থাকতে হবে। একটা মানুষ যদি খেয়ে পরে বেঁচে থাকতে হবে তাহলে হচ্ছে সে ডিজিটালাইজেশনটা উপভোগ করতে হবে, যেটা আমার দ্বিতীয় বক্তা স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। অন্যদিকে তৃতীয় বক্তা এসে প্রণোদনার বিষয়টা খুব সুন্দরভাবে তুলেছেন। প্রণোদনা
দিয়ে যাচ্ছে, কিন্তু প্রণোদনা বাস্তবে কজন পেয়ে যাচ্ছে সেটার ব্যাখ্যা আমি দিয়েছি। তারপরে উনি আর প্রণোদনা দিতে দিতে হয়তো বাংলাদেশে ভ্যাকসিনটাই আমরা পেয়ে যাবো, যেটা হচ্ছে আমাদের সৌভাগ্য। হয়তো বা যেই জায়গায় যে ওনার কথার পরিবর্তে আমি বলে গিয়েছিলাম যে আমাদের এই যে প্রণোদনার ব্যাপার, এই অনলাইন শিক্ষার ব্যাপার, এই হচ্ছে ক্লাসের ব্যাপার, এটার পরিবর্তে আমাদের হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে গুছানো দরকার, আমাদের দেশটার ক্ষতিগ্রস্ত দেশটাকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে মেরামত করা দরকার। তাই এই অবস্থায় আমি বলতে চাই যে এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবে গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে শেষ হলো আজকের গঠনমূলক পর্বের বিতর্ক। আমি চলে যাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডন পর্বে শুরুতে আসছে বিরোধী দলীয় নেতা। বিরোধী দলীয় নেতা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি মাননীয় স্পিকার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার বক্তব্য শুরু করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন সরকারি দলের মন্ত্রীর প্রথম একটি কথা দিয়ে শুরু করছি। তিনি তার বক্তব্যে এক জায়গায় বলে গিয়েছিলেন যে সকল বৈশ্বিক মহামারী নাকি সম্ভাবনা নিয়ে এসেছে। মাননীয় স্পিকার, এটি কিভাবে? আজকে যদি আমরা দেখতে পেতাম যে না, বৈশ্বিক মহামারী যেমন এই যে করোনা মহামারী, সেটি বাংলাদেশের যে বেকারত্বের হার সেটি কমিয়ে দিয়েছে, কিংবা বাংলাদেশের শিক্ষার হার সেটি বৈশ্বিক মহামারী বাড়িয়ে দিয়েছে, এই ধরনের কোনো ধরনের যদি আমরা ফলাফল পেতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে বৈশ্বিক মহামারীর সম্ভাবনা নিয়ে এসেছে। তিনি কেন এই কথাটি বললেন সেটির ব্যাখ্যা তিনি দিয়ে যান। মাননীয় স্পিকার, সরকার দল চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার উন্মোচিত করে ফেলেছে তাদের বক্তব্যের মাধ্যমে। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার তারা বাস্তবতাকে কখনো দেখেনি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমি আমার বক্তব্যে আগে বলে গিয়েছিলাম যে আমেরিকা, তারপর উন্নত যতগুলো দেশ রয়েছে সেই সকল দেশগুলোর বাস্তবতার নিরিখে বাংলাদেশের অবস্থাটা আমি চিন্তা করানোর চেষ্টা করেছিলাম, যেখানে বলে গিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে 20% বেকারত্বের হার বাড়তে পারে, এবং বাংলাদেশে IMF এর একটি গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশে বেকারত্বের যতজন বেকার অলরেডি রয়েছেন আরো 5 লক্ষ এর মধ্যে বাড়তে পারেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ঠিক এই ধরনের একটি প্রেক্ষাপটে করোনা পরবর্তী সময়টা কিভাবে আরো বেশি ডিজিটালাইজেশনের দিকে ধাবিত হবে সেটি কিন্তু মাননীয় স্পিকার প্রশ্নবিদ্ধ এখনো রয়েছে। এই কথাটি কেউ ব্যাখ্যা করে জানি। তারা শুধু বলে গিয়েছিলেন যে আমাদের টেলিমেডিসিন আছে, আমরা অনলাইনে পড়াশোনা করছি, আমরা অমুক অনলাইন ইয়েতে পড়াশোনা করছি। মাননীয় স্পিকার, এগুলো কিন্তু এগুলো কিন্তু মিন করে না যে করোনা পরবর্তী ডিজিটালাইজেশন হবে, সেটা মিন করে না। এটা কিন্তু বর্তমান অবস্থাটা বুঝাচ্ছে মাননীয় স্পিকার, করোনা পরবর্তী অবস্থাটা বুঝাচ্ছে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমি প্রথমে বক্তব্য বলে গিয়েছিলাম কেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তারা কেন ডিজিটালাইজেশনের পথটাকেই প্রাধান্য দিবে না বা বেছে নিবে না। মাননীয় স্পিকার, এটা আমি উন্নত দেশের প্রেক্ষাপট নিয়ে এনে বাংলাদেশের অবস্থাটা ব্যাখ্যা করে আমি ঠিক এটি বোঝাতে চেয়েছি যে করোনা পরবর্তী যে বিশ্বটা সেটা আসলে অর্থনৈতিকভাবে যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ক্ষতিটা কাটানোর চেষ্টা করবে। কারণ আমি বলেছিলাম আমার বক্তব্যে যে করোনা পরবর্তী যে সময়টা, যে দুর্যোগটা, সেটা হবে মাননীয় স্পিকার ডিজিটালাইজেশনের পথে একটা বড় প্রতিবন্ধকতা। সুতরাং সেই প্রতিবন্ধকতাটা কাটিয়ে তারপর আমাদের কি করতে হবে, ডিজিটালাইজেশনের পথটা আরো এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় স্পিকার, এর আগে নয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের বিষয়টি ছিল করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। মাননীয় স্পিকার, সেখানে বিরোধী দলীয় দলনেতা এবং তার দল আজকে করোনা পরবর্তী পৃথিবীর চ্যালেঞ্জ কি হবে সেটিতে বেশি ফোকাস করেছেন। মাননীয় স্পিকার, এক্ষেত্রে তিনি আজকে প্রস্তাবনাটি বুঝতে পারেননি মাননীয় স্পিকার, যেটি তার মতো একটি দায়িত্বশীল পর্যায় থেকে অগ্রহণযোগ্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তিনি আজকে বলে গেলেন যে টেলিমেডিসিন এবং রেলের টিকিট নিয়ে। মাননীয় স্পিকার, আজকে তারা এটিও বলে গেলেন যে সমতার কথা, অর্থাৎ সমতলে সবকিছু উন্নয়ন হচ্ছে না। মাননীয় স্পিকার, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে পৃথিবীর কোন দেশে কোন বিষয়টি মাননীয় স্পিকার সমভাবে সবাই ভোগ করছে মাননীয় স্পিকার, আলো এবং অক্সিজেন ছাড়া আর কিছুই নয়। মাননীয় স্পিকার, এই বৈষম্যের পৃথিবীতে বৈষম্য থাকবে মাননীয় স্পিকার, তাই বলে কি আমরা ডিজিটালাইজেশনের মতো একটি বিষয়কে অবহেলা করে যাব? লক্ষ্য করুন, আজকে পৃথিবীতে না খেয়ে থাকা মানুষের সংখ্যা, 3 বেলা পেট ভরে না খেয়ে থাকা মানুষের সংখ্যা মাননীয় স্পিকার 3 থেকে 4% মাননীয় স্পিকার, যেখানে আজকে আমাদের পৃথিবীতে 72% মানুষ মাননীয় স্পিকার 52% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে মাননীয় স্পিকার, সেখানে আমরা 3 থেকে 4% মানুষের জন্য 52% মানুষের ডিজিটালাইজেশনকে কেন বাধাগ্রস্ত করবো মাননীয় স্পিকার? লক্ষ্য করুন, আজকে তারা অর্থনীতি নিয়ে বেশি কনসার্ন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমি আজকে ডিবেটটি করেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কথা বলি মাননীয় স্পিকার। করোনা মধ্যবর্তী সময় মাননীয় স্পিকার আমাদের জিডিপির গ্রোথ ছিল 6.1% মাননীয় স্পিকার, যেখানে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
33 বিলিয়ন থেকে 38 বিলিয়নে উন্নীত হয়েছে মাননীয় স্পিকার। এরপরও কেন মাননীয় স্পিকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনীতি নিয়ে এত কনসার্ন থাকবে মাননীয় স্পিকার, সেটি বিষয়ে আমি আসলে বুঝতে পারলাম না মাননীয় স্পিকার। তাছাড়া আপনি লক্ষ্য করুন যে তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে কিন্তু মাননীয় স্পিকার বাংলাদেশে মানুষের অর্থনৈতিক যেই বাধ্যবাধকতা মাননীয় স্পিকার, অর্থনৈতিক উন্নতি হবে মাননীয় স্পিকার, সেটি কিন্তু মাননীয় স্পিকার তারা বুঝতে পারেননি মাননীয় স্পিকার বিষয়টি। তাছাড়া আপনি লক্ষ্য করুন যে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমি 72,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঘোষণা করেছি মাননীয় স্পিকার, সকলকে ত্রাণের ব্যবস্থা করেছি মাননীয় স্পিকার, এখনো কিন্তু ত্রাণ কার্যক্রম চলমান মাননীয় স্পিকার। সেক্ষেত্রে মাননীয় স্পিকার আমাদের দেশের বেশিরভাগ শিক্ষকই ছাত্ররা আজকে অনলাইন ক্লাসে যোগ দিচ্ছে, আমাদের দেশের অনলাইন কেনাকাটার ব্যবস্থা হচ্ছে মাননীয় স্পিকার, আমাদের দেশের টিকেটিং সিস্টেম অনলাইনে হচ্ছে মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে ডিজিটালাইজেশন হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই কয়েক শতাংশ মানুষের জন্য মাননীয় স্পিকার আমরা দেশের বৃহত্তর স্বার্থ অর্থাৎ ডিজিটালাইজেশনকে কিভাবে পিছনে ফেলবো সেই বিষয়টি মাননীয় স্পিকার আমার এখনো বোধগম্য হচ্ছে মাননীয় স্পিকার। আর তাই মাননীয় স্পিকার দেশের বৃহত্তর স্বার্থ রক্ষার্থে আজকের এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মনে হয় যে একটু আলোচনার প্রয়োজন। আমরা মেসেঞ্জারে আমাকে অন্য বিচারকদের সাথে একটু কানেক্ট করে দেওয়া হয়। রিমন কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি মাননীয় স্পিকার, আমরা আলাদা একটি রুম খুলে দেওয়ার ব্যবস্থা করছি। জি এনি ভাই, আপনার জন্য আলাদা একটা চ্যাট গ্রুপ খোলা আছে, সেখানেও কানেক্ট আছে, আপনি চাইলে সেখানে কথা বলতে পারেন। অলরেডি সেটাতে আপনাকে যুক্ত করে দিয়েছি, আপনি আলোচনা করেন, আমরা এই ফাঁকে আমাদের অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। বিতার্কিকদের চমৎকার বিতর্ক হলো, হাড্ডাহাড়ি লড়াই হলো, এখন জানি না ফলাফল কোন দিকে যাবে বা কি হবে। আমরা অপেক্ষা করছি ময়মনসিংহ জেলা বনাম নেত্রকোনা জেলার আজকের এই সংসদীয় বিতর্ক, যে আসলে কারা প্রমাণ করতে পারবে যে আসলে তাদের প্রস্তাব বা তাদের পক্ষটাই হচ্ছে জোরালো ছিল। সেটার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। তার আগে রিমন, আমি একটু কথা বলি, শুনেন। এই আপনি হচ্ছে দুইটা একসাথে শোনা যাচ্ছে, আমি মেসেঞ্জারে চ্যাট করতে পারছি না, আপনার যে কোনো একটা হচ্ছে অফ রেখে আপনি কথা বললে সুবিধা হয় আমার জন্য। তাহলে আপনি রুমটাকে হচ্ছে ইয়ে করেন, ক্যান্সেল করেন, না, কারণ হচ্ছে আচ্ছা জুমটা থেকে আমি বের হয়ে যাই নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আমাদের বিতর্কের মূল পর্ব শেষ, আমরা এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি। আমরা বিতর্ক শুনেছি, আমি কিছু বলবো না, আমাদের মাঝে অতিথি মহোদয় আছেন, উনি আমাদের বিতর্কটা পুরোটা শুনেছেন ওনার কর্মব্যস্ততার মাঝে। আমরা এখন আমাদের অতিথির কাছে যাব। আমাদের বিতর্ক যে হলো যে ময়মনসিংহ জেলা এবং নেত্রকোনা জেলার যে ডিজিটাল করার যে তর্ক বিতর্ক, সেই বিতর্কটি নিয়ে আমি আমাদের ম্যাডামের কাছে শুনতে চাচ্ছি যে আজকে প্রস্তাবনা ছিল এই সংসদ মনে করে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে। এই বিষয়ের উপর বিতর্ক নিয়ে ম্যামের কাছে আমি একটু মতামত শুনতে চাচ্ছি। রিমন কি আমাকে বলছো? জি জি ম্যাম, আপনার কাছে একটু শুনতে যাচ্ছি আজকের বিতর্ক সম্পর্কে। আজকের বিতর্ক সম্পর্কে হ্যালো, জি ম্যাম। আসলে মানে নেটওয়ার্কটা মনে হয় একটু আনস্টেবল, আর আমি তো বললাম যে আমি আবার ওই যে গার্ডেন মিটিং এ বসা আছি, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক। যাই হোক, আমি কিছু মানে লাইন কেটে কেটে যাচ্ছিল, হয়তো বা আমার নেটওয়ার্কের দুর্বলতা হতে পারে। তো আজকের বিষয়টি আসলে মানে চমৎকার। আমি একদম শুরু থেকে খেয়াল করবো যে আমার কিছু লাইভ আমি ছেড়েছিলাম অনলাইন ক্লাস শুরু করার আগে, সেখানে আমি টোটাল এই লকডাউন পিরিয়ডটাকে পজিটিভলি দেখেছি। আসলে সবকিছুর মধ্যেই কিন্তু পজিটিভ নেগেটিভ আছে। এটা হলো গ্রহণ, আমি কোনটা গ্রহণ করলাম সেটা হলো একটা বিষয়, ঠিক আছে? কোনটা নিলাম, আমার কাছে মনে হয়েছে কিছুদিন আগ পর্যন্ত পৃথিবীর দূষণের যে মাত্রাটা ছিল, মানে দূষণের যে মাত্রাটা ছিল, কার্বন মনোক্সাইড, আমাদের সেই ওজোন স্তরের যে সমস্ত মানে
এইগুলো ক্ষতিগুলো হয়েছিল, সেটা আমার মনে হচ্ছিল যে কিভাবে এটা কারেকশন সম্ভব, আল্লাহ কিভাবে এই পৃথিবীটাকে বাঁচাবেন। মানে আমার অনেক ভাবতাম আর কি যে কিভাবে সম্ভব, পৃথিবীটাকে আমরা কিভাবে আবার আগের মতো ফিরে পেতে পারি। কিন্তু শেষে এই লকডাউন যখন শুরু হলো তখন মনে হলো যে একটা উপায় হয়েছে। এই লকডাউনে গাড়ি ঘোড়া কম চলেছে, কলকারখানার কালো ধোঁয়া কম নির্গত হয়েছে, ফুটপাতের সেই যে ঘাম মাখা ময়লা মাখা খাবারগুলো আমরা একটু কম খেয়েছি, আমরা গাড়ি ঘোড়ায় যানজট কম হয়েছে, বাসা ভাড়া কমেছে, হ্যাঁ, নানান দিক থেকেই কিন্তু মানে মানুষ উপকৃত হয়েছে। পাশাপাশি আমাদের যে প্রকৃতি যে সবুজ যেন আরো সবুজ হয়ে গেছে, আকাশ যেন যখন নীল হয় চমৎকার সুন্দর নীল আকাশ হয়। এই প্রকৃতির যে কারেকশনটা, এটা কিন্তু এই লকডাউন ছাড়া সম্ভব হতো না। আরেকটা জিনিস যেটা আজকের বিতর্কের বিষয়, যে লকডাউনে পরবর্তী পৃথিবীটা আসলে অনেক বেশি অ্যাডভান্স হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিভাবে? এই যে আজকে ভার্চুয়াল মিটিং এ আমি একসাথে 2 জায়গায় মিটিং করছি, একটা হলো তো জুমে হচ্ছে, বিতর্কের সাথে আছি, এক একজন এক এক জায়গায় বসে নেত্রকোনা ময়মনসিং বিতর্ক করছে, কাউকে গাড়ি ভাড়া করে কোথাও আসতে হয়নি, একত্র হতে হয়নি, ভার্চুয়ালি সম্ভব। এটা অর্জন করতে আমাদের 10 বছর সময় লাগতো প্রশিক্ষণ দিয়ে দিয়ে। আবার এই যে এখন যেটা আমি বললাম যে আমি একসাথে 2টা মিটিং করছি, আমি কি একসাথে 2 জায়গায় যেতে পারতাম? গতকালকে আমি এক সময় একসাথে 3টা মিটিং করেছি, 3টা ডিভাইসে 3টা জায়গায় আমি যুক্ত ছিলাম। তো এটি তো একটা মানুষকে 3 খণ্ড করে 3 জায়গায় পাঠানো যেত না। এটা ই-কমার্স, মানুষের দোকানে যেতে হয় না, অনলাইনে ড্রেস দেখছি, অনলাইনে খাবার দাবার দেখছি, মানুষের ঘরে ঘরে খাবার রান্না, হোমমেড ফুড, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে চিনি তার কাছ থেকে কিনি। উই নামে একটা সংগঠন আমি দেখছি, সেখানে কয়েক লক্ষ সদস্য হয়ে গেছে। আমি একটা ছোট্ট ময়মনসিংহ নারী উদ্যোক্তা সংঘ, মানে ছোট ছোট উদ্যোক্তাদের নিয়ে কিছু উদ্যোক্তা তৈরি করা এবং পাশাপাশি কিছু উদ্যোক্তাকে প্রশিক্ষণ করা বা একসাথে একটা প্ল্যাটফর্মে আনা, এবং তাদের কর্মীরা যেন বেঁচে থাকে লকডাউনে, যারা জব হারিয়েছে, কাজ হারিয়েছে, যারা দোকান বন্ধ করে মহিলারা বাসায় চলে গেছে, তাদেরকে চাঙ্গা করার জন্য আমি একটা প্ল্যাটফর্ম খুলেছি। সেটাও এখন আলহামদুলিল্লাহ অনেক মেম্বার হয়েছে এবং সেই পেজ থেকেও বিক্রি হচ্ছে। ময়মনসিংহ নারী উদ্যোক্তা সংঘ, বৃহত্তর ময়মনসিংহ নারী উদ্যোক্তা সংঘ, আপনারা সার্চ দিলে দেখবেন এই পেজে অনেক কিছু বিক্রি হচ্ছে। তো এটা কিন্তু অর্জন। আবার শিক্ষক প্রশিক্ষণের কথা যদি বলি, আমাদের শিক্ষকগণ প্রথম দিকে ক্লাস করাতে আমার যে বেগ পেতে হয়েছে, টিচার ক্যামেরার সামনে দাঁড়াবেন না, সেই টিচার এখন অনর্গল কথা বলছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন, এবং ক্লাসের সাথে সাথে উনি ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড ছেড়ে দিয়ে বলছেন, ম্যাডাম আমি ল্যাপটপ দিয়ে নেই, আচ্ছা নেন, ম্যাডাম এরকম OBS দিয়ে নেই, আচ্ছা নেন, ম্যাডাম জুম দিয়ে নেই, নেন, স্ট্রিমিয়ার দিয়ে নেই, নেন। কিন্তু এই সক্ষমতা আমাদের মানে শিক্ষকদেরকে দিতে সরকারের কত প্রজেক্ট নিতে হতো, কতগুলা প্রশিক্ষণ করতে হতো, কতগুলা ভেন্যু করতে হতো, কত কোটি কোটি টাকা খরচ হতো। এটা ন্যাচারালি হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকের যে বিতর্কের বিষয়টা অত্যন্ত চমৎকার, এবং আসলেই করোনা পরবর্তীতে আমরা চমৎকার সুন্দর একটা অ্যাডভান্স লেভেলের একটা পৃথিবী, একটা বাংলাদেশ আমরা দেখব। আমাদের বাংলাদেশের অনেক অর্জন হয়েছে করোনা কালে। যেটা বলছিলাম, হ্যাঁ, এই যে অ্যাপস গুলো, জুম, স্টিমিয়ার্ড, গুগল মিট, জিটসি মিট, আরেকটা দেখেছি আমার অনেক মজা লেগেছে, মাইক্রোসফট টিম। এটা আপনারা দেখেছেন কিনা? সবাইকে মানে একটা গ্যালারির মতো চেয়ারে বসা দেখা যায়, পার্টিসিপেন্টদেরকে চেয়ারে বসা দেখা যায়, গ্যালারির মতন। সামনের গুলো একটু নিচু চেয়ার, পিছনে গুলো আস্তে আস্তে উঁচু চেয়ার, এখানে বসে সামনাসামনি সবাইকে একসাথে দেখা যায়। এটাও আমার অনেক ভালো লেগেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে আমাদের দেশ কিন্তু এইগুলো অর্জন করেছে। শিক্ষার্থীরা গুগল থেকে বিভিন্ন মানে ক্লাস, বিভিন্ন স্কুলের, আগে তো একটা বাউন্ডারি ছিল, বিদ্যাময়ের মেয়েরা বিদ্যাময়ের ক্লাসই শুধু দেখতো, আর এখন কিন্তু বিদ্যাময়ের মেয়েরা দেশে বিদেশে অনেক ক্লাস দেখতে পাচ্ছে।
আবার বিদ্যাময়ী ক্লাসও কিন্তু বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে, শহরে বিভিন্ন মানে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে বিদ্যাময়ী ক্লাস দেখার সুযোগ পাচ্ছে। যে এটি তো অনেক অর্জন, আসলে আসলে অনেক অর্জন হয়েছে। আর এই অর্জনের সাথে সাথে কিছু নেগেটিভিটি থাকে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে পজিটিভ নেগেটিভ আছে। এখন আমি যেভাবে গ্রহণ করি, এই যে রেডিয়েশন, এই রেডিয়েশনের একটা সাইড এফেক্ট আছে, ব্যাড ইফেক্ট থাকবে। তারপরে ক্লাস করতে গিয়ে ক্লাসটা ফাঁকি দিয়ে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরছি, বাচ্চাদেরকেও দেখছি ক্লাস বাদ দিয়ে ক্লাসে ঢুকলো, ঢো দিল, তারপরে আবার নাই, রেসপন্স নাই, কেন, কোথায়, চ্যাটিং এ চলে গেছে। এটা একটা নেগেটিভিটিও আছে, কিন্তু আমাদের সব নেগেটিভিটি বর্জন করে আমাদের পজিটিভ দিকগুলো অর্জন করে আমাদের, এবং কিভাবে ব্যবহার করলে আমরা নিরাপদ ইন্টারনেট এবং কম সময় আমরা শুধু আমাদের কাজের জন্য এটা ব্যবহার করব এবং বাকি সময়গুলো আমরা ব্যবহার করব না, অকাজে ব্যবহার করব না, তাহলে আমার ক্ষতির থেকেও আমি একটু নিজেকে সেভ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি চমৎকার সুন্দর একটা বিতর্ক উপভোগ করেছি, মাঝে মাঝে একটু অমনোযোগী হয়েছি, হয়ে আবার আমার অভিভাবকদের সাথে এর মধ্যে কথা বলেছি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। অনেক ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। রিমন। জি জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আপনাকেও একটু জানিয়ে রাখি, হয়তো বা অফিসিয়ালি সেটা অ্যানাউন্স করা হয়নি। ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে খুব খারাপ একটি সময় যাচ্ছে, আমরা জানি। আজকে সারা দেশে বিক্ষোভ আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ মিছিল চলছে। সারা দেশে যেভাবে নারী নির্যাতন এবং ধর্ষণ বেড়ে গিয়েছে, সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা যারা যুক্তিবাদী এবং বিতার্কিক রয়েছি, আমরা চাচ্ছিলাম যে নারী নির্যাতন এবং ধর্ষণ বিরোধী বা এটাকে প্রতিবাদ স্বরূপ আমরা এই বিষয়টাকে এর বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বিতর্কের মোশন নিয়ে আমরা বিতর্ক করতে পারি কিনা, এরকম একটা পরিকল্পনা আমাদের অনেক বিতার্কিকরা দিয়েছেন, যে নারী নির্যাতন প্রতিরোধ এবং সচেতন করার বিষয়ে। এখানে আসলে নারী নির্যাতন, ধর্ষণ কেন হয়, কিভাবে হয়, এটা সেই ক্ষেত্রে আইনের প্রয়োগটা কোথায় হয়, বা আমাদের সামাজিক ক্ষেত্রে আমরা কি করতে পারি, বা সামাজিক ভাবে আমাদের দায় দায়িত্ব কতটুকু বা কি, এই সকল বিষয়ের উপর আমাদের বিশ্লেষণ পূর্বক আমাদের কিছু বিতর্ক হতে পারে। তো সেই পরিকল্পনা হাতে নিয়ে আমরা কাজ করছি। খুব দ্রুত 2-3 দিনের মধ্যে হয়তো আমরা জানিয়ে দিতে পারবো যে আসলে আমাদের নারী নির্যাতন এবং ধর্ষণ বিরোধী যে বিতর্ক প্রতিযোগিতা আমরা করতে চাচ্ছি, এবং এটাও হবে পুরো বিভাগের বিতার্কিকদের নিয়ে, সংসদীয় এবং সনাতনী দুইটি ফরম্যাটই। আশা করি আপনারা যারা শুনছেন, আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম ছাড়া আপনারা যারা শুনছেন, সকলে জ্ঞাতার্থে আমার এই কথাটা। খুব দ্রুতই আমরা সেই শিডিউলটা জানিয়ে দিব, যে নারী নির্যাতন এবং ধর্ষণ বিরোধী যে প্রতিবাদী এবং সচেতনতামূলক বিতর্কটা শুরু হবে ইনশাআল্লাহ। যারা বিতার্কিক রয়েছেন, এইখানে যারা বিতর্ক করছেন এই প্রতিযোগিতায়, তারাও অংশগ্রহণ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যুক্তিবাদী, আমরা বিতার্কিক, আমরা চাই আমাদের যুক্তি দিয়ে আমাদের নারী নির্যাতন এবং ধর্ষণ বিরোধী আমাদের কথাগুলো বিতর্কের মাধ্যমে সারা দেশে যেন ছড়িয়ে দিতে পারি। তো সেই চেষ্টায় আমরা খুব দ্রুত আয়োজন করতে যাচ্ছি এই ধরনের একটি বিতর্ক। এই বিতর্কে নারী উন্নয়ন নিয়ে যারা কাজ করেন এমন ব্যক্তিরা থাকবেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষা এবং বাস্তবায়নে কাজ করেন, তাদের ভূমিকায় ঠিক কতটুকু আমরা তাদেরকেও সঙ্গে রাখবো, তাদেরকে আমরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবো। আসলে আমরা আমাদের জায়গা থেকে সামাজিকভাবে বা মানসিকভাবে আমরা কতটুকু যথাযথ ভূমিকা পালন করছি, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কতটুকু ভূমিকা পালন করছি, এই সকল কিছুর সমন্বয় হবে সেই দিনে সেই বিতর্কটা। বিতর্কের আগে থাকবে আলোচনা এবং উন্মুক্ত প্রশ্নোত্তর, তারপর আমরা চলে যাব হচ্ছে এই বিতর্কটাতে। তো সেই বিতর্কেও ইনশাআল্লাহ আমাদের প্রিয় নাসিমা আক্তার ম্যাম যুক্ত থাকবেন বলে আমি আশা করি। উনি একজন নারী হিসেবে, একজন অভিভাবক হিসেবে, একজন মা হিসেবে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা ওনার কথাও শুনবো সেদিনে সেই বিতর্কে। ম্যামকে অগ্রিম আমি আমন্ত্রণ জানাচ্ছি সেই বিতর্কের জন্য। অফিসিয়ালি হয়তো বা নোটিশ এবং ফোনটি আপনার কাছে যাবে। আর বিচারক মহোদয় আসলে আমাকে যেটা মেসেজ দিয়েছেন, যে আমাদের ফলাফল তৈরিতে আরো সময় লাগবে, কারণ উনারা খুব গভীরভাবে বিশ্লেষণ করে দেখছেন যে আসলে বিতর্কের ফলাফলটা কোন দিকে যায়। উনারা একটু সময় চেয়ে নিচ্ছেন, আমাকে বলেছেন যে আপনারা কথা বলতে থাকুন, আমরা হচ্ছে ফলাফল একটু পরে রেডি হবে, রেডি হলে আমরা আবার অনলাইনে যুক্ত হব। তো বিতার্কিক বৃন্দ, আমাদের করোনাকালীন সময়ে আমরা অনলাইনে কার্যক্রমগুলো চালাচ্ছি। একটা সময় হয়তো বা আমরা করোনা পরবর্তী যে মুহূর্তগুলো আসবে, আমরা অফলাইনে আমাদের আগের কার্যক্রমগুলোতে ফিরে আসবো।
তো আগে যে কার্যক্রমগুলো আমাদের ছিল সাপ্তাহিক এবং মাসিক বিতর্ক চর্চার আসর এবং বিভিন্ন স্কুল কলেজগুলোতে আমরা মাসে অন্তত একটা এবং দুইটা স্কুল বা কলেজে আমরা যেতাম, যেখানে হচ্ছে শিক্ষার্থীদের বিতর্কের আগ্রহী এবং বিতার্কিকদের নিয়ে আমরা কর্মশালার ব্যবস্থা করতাম। তো সেই কর্মশালা এখন যেহেতু আমরা পারছি না, কিন্তু আমাদের করোনাকালীন সময়টা যখন কেটে যাবে তখন আমরা আবার স্বাভাবিক কার্যক্রমগুলোতে ফিরে যাব। কিন্তু করোনাকালীন যেহেতু সময়টা দীর্ঘ হচ্ছে, তো আমরা চাচ্ছিলাম, আমাদের কাছে অনেক অনুরোধ এসছে যে এই করোনাকালীন সময়ে অনলাইনে আমাদের কোনো বিতর্কিত কর্মশালা করানো যায় কিনা। তো আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আমাদের ময়মনসিংহ জেলার সহপ্রতিনিধি হিসেবে আছেন মাস্টার শিকি খান মাহিন। সে কি পরিকল্পনা গ্রহণ করেছে যে করোনা কালীন সময়ে আমরা অনলাইনে কিভাবে বিতর্কের কর্মশালা করানো যায় বা বিতর্কের দক্ষতা বা স্কিল ডেভেলপমেন্টের জন্য আর কোন কোন বিষয়ে আমাদের কাজ করা দরকার, এরকম নিয়মিত কোনো সেশন করা যায় কিনা। তো সেই সেশন গুলো আমরা অনলাইনে নিয়ে আপনাদের সামনে আসবো আমাদের এই বিভাগীয় আয়োজন শেষ হলে। আশা করি তখনও আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের শেখানোর জন্য, জানানোর জন্য, বোঝানোর জন্য, আপনাদের দক্ষতা উন্নয়নের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি এনডিএবিডি ময়মনসিংহ। ইনশাল্লাহ সেই দক্ষতা উন্নয়নে আমরা হয়তো ভূমিকা পালন করতে পারবো। আর সেটা তখনই সার্থক হবে যখন আপনারা আমাদের এই অনলাইন আয়োজনে অংশগ্রহণ করবেন, আমাদের জুমে অংশগ্রহণ করবেন, আমাদের কাছ থেকে বিতর্কে বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করবেন এবং আপনারা প্রশ্ন করবেন। আপনারা কি জানতে চান, কিভাবে জানতে চান। তো এই আয়োজনের ঘোষণাটা এখন এটাও আমি আনঅফিসিয়ালি দিয়ে দিলাম। হয়তোবা এই বিভাগীয় আয়োজনটা শেষ হলে তখন আমরা ওটা নিয়ে কাজ শুরু করব এবং আপনাদের যারা আমাদের সাথে নিয়মিত যুক্ত আছেন বিতার্কিকরা, আপনাদের পরামর্শ অবশ্যই গ্রহণ করা হবে। আপনারা কিভাবে আমাদের আয়োজনটি চান, কিভাবে আপনাদের আয়োজনগুলো বা সেকশনগুলো অথবা পর্বগুলো সাজালে আপনাদের জন্য ভালো হবে, এই সকল পরামর্শ আপনাদের কাছে আমরা উন্মুক্ত নিয়ে আপনাদেরই জন্য এনডিবিডি ময়মনসিংহ জোনের সকল বিতার্কিকদের জন্য আমরা নিয়মিত আয়োজনগুলো চালু করব। আর আজকের বিতর্কের মধ্য দিয়ে বিতর্কের সকল পর্ব শেষ, বাকি থাকবে শুধু 2টি ফাইনাল পর্ব। সংসদীয় বিতর্কের জন্য যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিক্সড যে টিমটি বিতর্ক করছে, আজকের বিতর্কের মধ্যে দিয়ে আমরা ফাইনাল রাউন্ডে যারা যাবে তাদেরটা পেয়ে যাব। আর স্কুলের জন্য আমরা অলরেডি পেয়ে গিয়েছি 2টি টিম, 2টি জেলা। তো আমরা 2-3 দিন গ্যাপ দিয়ে আমাদের ফাইনাল পর্বের জন্য আমাদের কিছু বিচারক এবং অতিথিদের সাথে কথা বলে এবং বিতার্কিকদের সাথে কথা বলে আমরা আমাদের ফাইনাল পর্বের ডেটটা ফিক্সড করব, সেটা এখনো করা হয়নি। তো আশা করি সেই বিতর্কটা আপনারা যারা দর্শক হিসেবে দেখছেন তারা উপভোগ করবেন। আমাদের স্কুল পর্বের ফাইনাল রাউন্ডটা এবং কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে ফাইনালটা, সেটা আপনারা খুব দ্রুত আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের এই ফেসবুক পেজে উপভোগ করতে পারবেন। তো আমি অনেক কথা বলছি, আমাদের বিচারকরা এখনো হয়তোবা বিচার কার্য শেষ করেনি, সেজন্য আমি একটু বেশি বকবক করে ফেলছি। আসলে জানি না আপনাদের কেমন লাগছে। অনলাইনে বেশিক্ষণ অপেক্ষা করাটা অনেক কষ্টের, অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু নক দিচ্ছি আমাদের বিচারক মণ্ডলীদের কাছে, দেখি তাদের আসলে বিচার কার্য ঠিক কোন পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত ঘোষণা করার জন্য। সুপ্রিয় সুধী, আপনারা অপেক্ষা করলেন, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। আসলে আমাদের বিচারকগণ খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করার জন্য একটু সময় নিয়েছেন, যে আসলে বিতর্ক যেহেতু হয়েছে সেটার ফলাফল খুব টাফ, কারণ উভয় পক্ষই তাদের দৃষ্টিতে হয়তোবা ভালো বলেছে, আমি আসলে ঠিক জানি না। তো তারা সময় নিয়েছেন, সেই বিবেচনায় হয়তোবা ধরে নিচ্ছি বিষয়গুলো হয়তোবা তাদের জন্য খুব জটিল ছিল। তো সুপ্রিয় সুধী, আমরা চলে যাচ্ছি এখন আমাদের স্পিকার হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এবং এনডিএবিডির কো চেয়ারম্যান বিএম আফসান আক্তার অ্যানি। আমি চলে যাচ্ছি অ্যানি ভাইয়ের কাছে। আপনি বিতর্ক সম্পর্কে মূল্যায়ন করবেন এবং ফলাফল ঘোষণা করবেন বলে আশা করছি এবং অনুরোধ জানাচ্ছি। অ্যানি ভাই। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ভিডিও ক্যামেরাটি অন করতে পারছি না, কারণ আমি এখন যে জায়গাটাতে আছি আসলে এখানে আলো স্বল্পতা আছে, যার কারণে সমস্যা হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমরা আসলে বিতর্কটা একেবারেই ক্লোজ একটা ডিবেট ছিল উভয় পক্ষের দিক থেকেই, তো সেজন্য এবং ব্যালট স্প্লিট করেছে, যার কারণে একটু সময় নিয়েছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা যথাযথ আমরা উভয় পক্ষ থেকে, মানে অর্থাৎ যারা সরকারি দলের পক্ষ ছিল বা যারা বিরোধী দলের পক্ষে ছিল, কেন ছিল, এই বিষয়গুলোও জানার চেষ্টা করেছি। তো সবশেষে আসলে ব্যালটটি কোন দিকে যাবে এটি আমরা পরে বলবো। আমি অ্যানালাইসিসে যাই। সেটি হচ্ছে যে দেখেন,
প্রথম কথা, আপনারা সংসদীয় বিতর্ক করতে আসছেন, সেই ক্ষেত্রে যেহেতু এবং এটি একটি বিভাগীয় বিতর্ক, আমরা আশা করব যে সংসদীয় বিতর্ক সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকবে, এটি আমাদের এক্সপেকটেশন। সেই জায়গাটাতে আমাদের এক্সপেকটেশন একটু সেখান থেকে আমরা সেই এক্সপেকটেশনটা পূরণ হয়নি আমাদের। এটি যেহেতু সংসদীয় বিতর্ক ছিল, তারা একটি সংজ্ঞান করেছে, প্রধানমন্ত্রী এসে সংজ্ঞান করেছেন, সংজ্ঞানের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। এখন আহ আহ তারপরেও সংজ্ঞানটি আমার কাছে মোটামুটি পরিষ্কার ছিল আর কি, যে তিনি কি বলতে চাচ্ছেন। বিরোধী দলীয় নেতা এসে সরাসরি সংজ্ঞানটি চ্যালেঞ্জ করলেন। এখন চ্যালেঞ্জ করলে আসলে ডিবেটটি কেমন হয় এই বিষয়ে আপনাদের ধারণা ছিল না। চ্যালেঞ্জ জিনিসটা যে আসলে কি, এটি আমার মনে হয় যে আপনাদের আরো জানা দরকার। হ্যাঁ, আপনারা যখন চ্যালেঞ্জ করেন তাহলে কেন কেন চ্যালেঞ্জ করলেন এই ব্যাখ্যাটা আসে এবং নতুন করে সংজ্ঞান করতে হয়। আপনি সেটি করেননি, বরং বিরোধী দলীয় নেতা সংজ্ঞান করার পরে এসে আবার প্রধানমন্ত্রীর সংজ্ঞান অনুসারেই বিতর্কটি করতে থাকলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন যে করোনা পরবর্তী পৃথিবী হবে, করোনার ঝুঁকি থেকে যখন পৃথিবী মুক্ত হবে, পরবর্তী সময়টা হচ্ছে করোনা পরবর্তী পৃথিবী। এখন চ্যালেঞ্জ করেছেন যে না, সংকট সম্পূর্ণ যে সংকট মোকাবেলা করবেন সেটি হচ্ছে করোনা পরবর্তী পৃথিবী। আসলে এর মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নেই। অর্থাৎ করোনার শেষ হলো প্রভাব, অর্থাৎ ভ্যাকসিন আবিষ্কার হলো, করোনা প্রত্যেকটা ব্যক্তি করোনা থেকে মুক্ত হলো, মুক্ত হওয়ার পরে আসলে সংকটে পড়বে, সেই সংকটগুলো মোকাবেলা করবে, সেটি আসলে এই যে করোনা পরবর্তী পৃথিবী। কিন্তু এখানে আসলে চ্যালেঞ্জ করার মতন কোনো কিছু আমি পাইনি, এখানে কোনো বৈপরীত্য ছিল না, আমার কাছে মনে হয়নি। তো এই জায়গাটাতে কেন তিনি সংজ্ঞান চ্যালেঞ্জ করলেন এটি আমার বোধগম্য নেই। এরপরে সরকারি দল এসে তারা কিছু প্যারামিটার সেট করে দিলেন এবং তারা বার্ডেন অফ পুশ দিয়ে গেলেন যে আমরা কি মানে বিরোধী দল কি কি আসলে প্রমাণ করবে। তো যাই হোক, এটি যে বিরোধী দলকে প্রমাণ করতে হবে বিষয়টি এমনও নয়। বিরোধী দল এসে চমৎকার একটি স্ট্যান্ড দাঁড় করলেন যে না, করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল হবে না, বরং সংকট মোকাবেলার হবে। এটি আরো সুন্দরভাবে বলা যেত যে যদি আমি এক বাক্যে বলি যে করোনা পরবর্তী পৃথিবী আরো বেশি ডিজিটাল নয়, বরং আরো বেশি মানবিক হবে। অর্থাৎ এভাবে বলা যেত একটা বাক্যে। তাহলে এই মানবিকতার ক্ষেত্রে আসলে আমরা কি কি পয়েন্ট নিয়ে কথা বলবো। এখন এই যে জায়গাটাতে সমস্যা হচ্ছে যে আপনাদের বক্তব্যে যথেষ্ট তথ্য ছিল, উপাত্ত ছিল, কিন্তু আপনাদের বক্তব্যে ধারাবাহিকতা ছিল না বিরোধী দলের ক্ষেত্রে। যেমন আপনারা এই যে মানবিকতার ক্ষেত্রে বা এই যে সংকট মোকাবেলার ক্ষেত্রে কি কি সংকট মোকাবেলা করবেন, এর একটা সুনির্দিষ্ট কতগুলো পয়েন্ট দাঁড় করাতে পারতেন সুস্পষ্ট ভাবে। যে অর্থনৈতিক সংকটের কথা আপনারা একবার বলেছেন মুখ দিয়ে, কিন্তু এটি প্যারামিটার হিসেবে আপনি কিন্তু তুলে নিয়ে আসেননি, আপনার যুক্তির মধ্যে আপনি অ্যাড করে গিয়েছেন। এটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যেত কিন্তু, যে অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট বা এই জাতীয় যে সংকটগুলো আছে, সেই সংকটগুলো মোকাবেলা করাই আমাদের জন্য প্রধান হয়ে দাঁড়াবে। এই জায়গা থেকে কিন্তু বিতর্কটা করা যেত। এবং আপনাদের প্রথম দুই বক্তা বক্তব্য দিয়েছেন কোন রকম সাজানো গোছানো ছাড়াই, অর্থাৎ আপনাদের পক্ষের যে কোনো যুক্তি যে কোনো সময় আপনারা প্রয়োগ করেছেন, যেটি করা যাবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে আসলে সরকারি দল কিছুটা এগিয়ে যায়, কারণ সরকারি দলের যে বক্তারা ছিলেন তারা কতগুলো প্যারামিটার সেট করে গিয়েছিলেন, যে প্রযুক্তি সাথে যে অভ্যস্ততা বাড়বে, কর্পোরেট এবং শিক্ষা ও স্বাস্থ্য খাত, এই বিষয়গুলো কিন্তু তারা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে গিয়েছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু বিরোধী দল আমার কাছে মনে হয়েছে যে একটু পিছিয়ে গেছে। এবং তবে উভয় পক্ষই আসলে বিভিন্ন তথ্য দিয়েছে, যে তথ্যের মধ্যে দুর্বলতা ছিল। তারপরে পয়েন্ট তোলার ক্ষেত্রে বা বক্তব্য দানের ক্ষেত্রে অনেক সমস্যা ছিল। যেমন সরকারি দল যুক্তি খণ্ডনের ক্ষেত্রে গিয়ে নতুন যুক্তি উপস্থাপন করেছে, এই জায়গায় একটি পয়েন্ট অফ অর্ডারের আওতায় আসতে পারতো, সেটি কিন্তু আসে নাই। যাই হোক, একেবারে ক্লোজ ডিবেট। আমরা যদি মার্কিং করি সেক্ষেত্রে হয়তো 1-2 মার্কের ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হতে পারে। এবং এটি 2-1 ব্যালটে, আমি ফলাফল ঘোষণা করছি, 2-1 ব্যালটে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়েছে। অর্থাৎ আজকের জয়ী দল সরকারি দল এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিরোধী দলীয় সাংসদ। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন। আচ্ছা, বিতার্কিকদের কি কোনো প্রশ্ন আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি মাননীয় স্পিকার, শোনা যাচ্ছে। আচ্ছা, যদি আর কারোর কোনো প্রশ্ন না থাকে আমরা অধিবেশনটি সমাপ্ত করব। আচ্ছা, আমি
যেহেতু বক্তারা কোনো রেসপন্স করেনি, আমি ধরে নেব যে কারো কোনো প্রশ্ন নেই। এই মুহূর্তে আমি আসলে বিদায় নিতে চাচ্ছি। তো সকলকে শুভকামনা জানিয়ে আমি আজকের অধিবেশন এখানে সমাপ্ত ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অ্যানি ভাইকে। আজকের পুরোটা বিতর্ক সময়টা জুড়ে আপনি সাথে ছিলেন এবং স্পিকারের দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করেছেন। আর ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা বিচারক হিসেবে ছিলেন, মাসুদ পারভেজ অভি এবং আবু বকর সিদ্দিক আকাশ। আর স্পেশালি অভিনন্দন জানাচ্ছি আজকের বিতর্কের বিজয়ী দলকে এবং সেরা বক্তাকে। আশা করি তোমাদের ভবিষ্যৎ বিতর্কগুলো আরো ভালো হবে। আমি উভয় দলের কাছে আমি তাদের কাছে প্রত্যাশা আমার যে তোমরা তোমাদের ভবিষ্যৎ বিতর্কগুলো বিশেষ করে সংসদীয় বিতর্কের ক্ষেত্রে আরো ভালো তোমাদের পারফরমেন্স দেখাতে পারবে সেই আশা ব্যক্ত করছি এবং তোমাদের ভালো কিছু হওয়ার জন্য আমাদের সকল এবং সার্বক্ষণিক এবং সার্বিক চেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাবেন আমাদের পরবর্তী ফাইনাল রাউন্ড বিতর্ক, সেটা আমরা আমাদের ফেসবুক পেজ এনডিএবিডি ময়মনসিংহ জোনের পেজে জানিয়ে দেব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর যাবার আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো আয়োজনটা জুড়ে মিডিয়া পার্টনার হিসেবে যারা ছিল, যারা আমাদের বিতর্ক আয়োজনটি প্রচার মাধ্যম হিসেবে আমাদের সাথে ছিলেন, তারা হচ্ছে বার্তা24.com, ময়মনসিংহ হেল্পলাইন এবং রেডিও 19। আর আজকের বিতর্কে হোস্টেসের দায়িত্ব পালন করেছেন জামিল হোসাইন, কো-হোস্ট হিসেবে ছিলেন মাশরিকি খান মাহিন, সময়রক্ষক হিসেবে ছিলেন সারিকা সারা, আর সঞ্চালনায় ছিলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম রিমন। তো বিদায় নিচ্ছি আমরা আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী বিতর্কে দেখা হবে। আল্লাহ হাফেজ।